হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা রিক্যাপ প্লাস এমসিকিউ বুস্টার ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়, তোমার পরমাণু মডেল এবং হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স যে অধ্যায়টা সেটা। সো অধ্যায়টা খুবই ছোট, কিন্তু এখান থেকে অনেক এমসিকিউ আসে। তুমি অ্যাডমিশন গুলো যদি দেখো যে সিকের ওয়েটে কিন্তু অনেক এমসিকিউ আসে এখান থেকে। সো টপিক খুবই কম, ক্লাসটাও খুবই ছোট হবে। আমি চেষ্টা করবো খুব কম সময়ে তোমাদেরকে বরাবরের মতো অন্য ক্লাসগুলো যেরকম হয় খুব সুন্দর করে অধ্যায়টা গুছিয়ে দিতে। সো চলো অধ্যায়টা শুরু করি আমরা। সো অধ্যায় যদি আমি ভাগ করি যে কি কি টপিক আছে, প্রথমত আমাদের পরমাণুর চারপাশের বা পরমাণু মডেল নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা তোমরা কেমিস্ট্রিতেও পড়ো দ্বিতীয় অধ্যায়ে। সো ওই জিনিসটা ওইখানেও পড়া থাকে, বাট আমি চেষ্টা করবো ওই যে ফর্মুলাগুলো আছে না, রেডিয়াসের ফর্মুলা, ভেলোসিটির ফর্মুলা, এই জিনিসগুলো কিভাবে তুমি রিলেট করতে পারবা বা মনে না রেখে কিভাবে ম্যাথগুলো করতে পারবা সেটা শেয়ার করতে, বা আমি কিভাবে সলভ করতাম সেটা শেয়ার করতে চেষ্টা করব। ওকে, আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে পরমাণু ভাঙন বা নিউক্লিয়ার ডিকে। ওইখান থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন আসে। প্রথম পার্টটা থেকে প্রশ্ন কম আসে, দ্বিতীয় পার্টটা থেকে প্রশ্ন অনেক বেশি আসে। সো অধ্যায়টা ছোট, ক্লাসটা আশা করি বেশি বড় হবে না। সো অধ্যায়ের শুরুতেই আমাদের যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনটা ঘুরে ওই ইলেকট্রনের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। একটা জিনিস তো জানো, তাই না? তোমরা মডার্ন ফিজিক্সেও পড়বা যে একটা যে কোনো বস্তু তার দুইটা ধর্ম ক্যারি করে। একটা হচ্ছে পরমাণু ধর্ম, আর একটা হচ্ছে তার পার্টিকেল ধর্ম। দুইটা ধর্ম সে ক্যারি করে। সো আমাদের ইলেকট্রনটাও সেম। ইলেকট্রন যখন একটা পরমাণুর চারপাশে ঘুরে, একটা নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, সে দ্বৈত নীতি ফলো করে। তার মানে তার একটা তরঙ্গ ধর্মও থাকে এবং তার একটা কি থাকে, তার একটা পার্টিকেল ধর্মও থাকে। ঠিক আছে? সো মেইনলি একটা ইলেকট্রন যেটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে, তার তরঙ্গ ধর্মটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তার তরঙ্গ ধর্মটা কিরকম হয়। সো তোমরা তো ওয়েভ চ্যাপ্টার এখনো মনে হয় পড়ো নাই। সো ওয়েভ চ্যাপ্টারে একটা কনসেপ্ট আছে স্থির তরঙ্গ নামে। এই স্থির তরঙ্গের যে কনসেপ্টটা সেটা কিন্তু খুব সুন্দর। স্থির তরঙ্গ তখনই হয় যখন আসলে দুইটা তরঙ্গ মিলিত হয় একসাথে। মানে এদিক থেকে একটা তরঙ্গ আসতেছে, এদিক থেকে একটা তরঙ্গ আসছে, দুইটা যখন মিলিত হবে তখনই সেটা স্থির তরঙ্গ ক্রিয়েট হবে। সো এটা এমনিতেও ক্রিয়েট করা যায়। মনে করো তুমি একটা দড়ির ওই পাশটা যদি কোনো একটা সাপোর্টে বেঁধে রাখো, তখন যদি এটাকে এভাবে তুমি নাড়াও, এখানেও একটা স্থির তরঙ্গ ক্রিয়েট হবে। বা তুমি যদি স্লো মোশনে তুমি জাস্ট গুগল করবা যে স্থির তরঙ্গ বা স্টেশনারি ওয়েভ, তাহলে তুমি পুরো ব্যাপারটা দেখতে পাবা যে একটা গিটারের তারে যখন তুমি হচ্ছে একটা নর্মাল ভাইব্রেশন দাও, একটা গিটারের তারে তুমি জাস্ট নর্মাল ভাইব্রেশন দাও, ওটা একদম স্লো মোশনে তুমি যদি দেখো, দেখবা যেটা আসলে মনে হয় যে দুইটা পয়েন্টের চারপাশে ভাবে কাঁপতেছে। ব্যাপারটা হচ্ছে যে একটা ওয়েভ তো এরকম দেখা যায়, তাই না? একটা ওয়েভ তো এরকম দেখা যায় যে এটা আস্তে আস্তে আগাচ্ছে এরকম দেখা যায়। বাট স্ট্যান্ডিং ওয়েভ বা তোমার যেটা হচ্ছে স্থির তরঙ্গ, সেটা কিন্তু তোমার এরকম দেখায় না, মানে এরকম আগায়, যে এরকম আগায় না। সেটা তোমার কাছে মনে হবে যে এই পয়েন্টের চারপাশে মনে হয় এটা দুলতেছে। তোমার কাছে মনে হবে এই পয়েন্টের চারপাশে মনে হয় এটা দুলতেছে। আমার আঁকাটা ঠিক হয় নাই, আমি এক্স্যাক্টলি তোমাকে এঁকে দেখাচ্ছি। সো তোমার কাছে এইরকম মনে হবে, তোমার কাছে মনে হবে যে এটা মনে হয়, স্থির অবস্থায় আছে এরকম। মানে নিচে নামতেছে উপরে নামতেছে, এই পয়েন্ট গুলার মাঝখানের যে পোর্শন গুলা সেগুলো নিচে নামতেছে উপরে নামতেছে। অনেকটা গিটারের তারে তুমি যখন বাড়ি দিবা এরকমই একটা সিনারিও হয়। তার মানে স্থির তরঙ্গ তখনই ক্রিয়েট হয় যখন দুইটা তরঙ্গ একসাথে উপরিপাতিত হয়। দুইটা তরঙ্গ যখন একসাথে উপরিপাতিত হয় তখনই সেখানে স্থির তরঙ্গ ক্রিয়েট হয়। সো স্থির তরঙ্গটা দেখতে হচ্ছে এই যে তোমার এইরকম। তোমার কাছে মনে হবে যে এটা মনে হয় এই দুই পয়েন্টের মাঝে এইভাবে কাঁপতেছে। এখন স্থির তরঙ্গ যে শুধু দুইটা তরঙ্গে মিলিত হয়েই তৈরি হয় এমন না। তুমি চাইলে একটা পোর্শন যদি তুমি বেঁধে রাখো, মানে একদম স্থির করে রাখো, তাহলে সেখানে স্থির তরঙ্গ ক্রিয়েট হবে। আরেকটা ভাবেও ক্রিয়েট করা যায়, যদি সেম তরঙ্গ একটা আরেকটার উপর পড়ে তখনও স্থির তরঙ্গ ক্রিয়েট হয়। সো আমাদের ইলেকট্রনের যে কক্ষপথটা, এই কক্ষপথটা কিন্তু গোলাকার, তাই না? গোলাকার, একটা এন্ড পয়েন্ট আর একটা এন্ড পয়েন্টের সাথে যুক্ত। সো এখানে যখন ইলেকট্রনগুলো চলে, ইলেকট্রনগুলো যখন মুভ করে, তারা একটা স্থির তরঙ্গ ক্রিয়েট করে বা একটা স্টেশনারি ওয়েভ ক্রিয়েট করে। ঠিক আছে? এখন এটা সম্পর্কটা কিরকম, যে কত বড় স্টেশনারি ওয়েভ ক্রিয়েট করবে, এই সম্পর্কটা আমরা হচ্ছে তার কোয়ান্টাম নাম্বার থেকে পাই। যে এই তার কক্ষপথটা কত নাম্বার, সেটার উপর বেস করে হয় যে কতগুলা ল্যামডা সে ক্রিয়েট করবে। মানে এইটুকু তো একটা ল্যামডা,
সে কি এই পুরাটা যখন ঘুরবে একটা ল্যামডা কভার করবে? মানে একটা ল্যামডা দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্য অনুযায়ী কি একটা দৈর্ঘ্য, মানে এতটুকু দৈর্ঘ্যের সমান কি একটা স্থির তরঙ্গ ক্রিয়েট করবে, নাকি আরো বেশি দৈর্ঘ্যের একটা স্থির তরঙ্গ ক্রিয়েট করবে? সেটা ডিপেন্ড করে তার কোন কক্ষপথে আছে সেটার উপর। ওকে, সো এন এর ভ্যালু যদি 1 হয়, সে আসলে একটা ল্যামডা দূরত্ব, এতটুকু দূরত্বের যে তরঙ্গ, সেই তরঙ্গটা এখানে ক্রিয়েট করে। এন এর ভ্যালু যদি 2 হয়, তখন সে দুইটা ল্যামডার যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব সে ক্রিয়েট করে। ওকে, তার মানে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি যে এন এর সাথে ল্যামডার একটা সম্পর্ক। এখন দেখো যে এই দূরত্বটা, এই ল্যামডা তো একটা দূরত্ব, এই দূরত্বটা কিন্তু সবটাই এই দূরত্বের মধ্যে আছে। তার মানে 2πr বা তার পরিধির যে দূরত্বটা, এই দূরত্বের মাঝে এটা ফিট হচ্ছে, রাইট? এই দূরত্বের মাঝে এটা ফিট হচ্ছে। দ্যাট মিনস আমরা একটা সম্পর্ক পেয়ে গেছি যে তার যে রেডিয়াস, ওই রেডিয়াসটা অনুযায়ী তো একটা পরিধি পাবো ওই কক্ষপথের যে পরিধি, ওইটার মাঝে আসলে এই স্থির তরঙ্গটা ফিট হচ্ছে। কতগুলা তরঙ্গ ফিট হবে? এন ল্যামডা, মানে যততম কক্ষপথ ততগুলা ল্যামডা। ওকে, ততগুলা ল্যামডা, এতগুলা ল্যামডা আকারে সেটা ফিট হবে। তার মানে আমরা একটা সম্পর্ক পাইছি যে ইলেকট্রনের পরিধি এবং ওই পরিধির মাঝে কতগুলা স্থির তরঙ্গ ক্রিয়েট হবে, কত ল্যামডা স্থির তরঙ্গ ক্রিয়েট হবে, সেটা একটা সম্পর্ক পাইছি। ওকে, এটা তো গেল তরঙ্গ ধর্ম। পার্টিকেল ধর্ম যদি আসি, পার্টিকেল ধর্ম, যে কোনো একটা বস্তুর পার্টিকেল ধর্ম আর তরঙ্গ ধর্মের মধ্যে সম্পর্ক কি দেওয়া হয়? কোন ফর্মুলা দেওয়া হয়? এই ফর্মুলাটা দেওয়া হয় না, যে ল্যামডা ইকুয়ালস টু h/mv। এই ফর্মুলা দেওয়া হয় না? তরঙ্গ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে ল্যামডা, আর পার্টিকেল ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে এম বা ভর। এইটা থেকেই আসলে কিন্তু তরঙ্গ ধর্ম আর পার্টিকেল ধর্মের সম্পর্কটা আসে। তাহলে এখান থেকে তুমি যদি ল্যামডা ভ্যালুটা বসাও, তাহলে তুমি কি পাবা? ল্যামডার ভ্যালুটা তুমি যদি বসাও, তাহলে এতে খুব সুন্দর একটা সম্পর্ক পেয়ে যাবা। যে তুমি এই জায়গাতে পেয়ে যাবা, দেখো 2πr, জাস্ট তুমি ভ্যালুটা বসাও h/mv। তাহলে mv আর এইদিকে নিয়ে আসো, তুমি যেই সম্পর্কটা পেয়ে যাবা যে mvr ইকুয়ালস টু nh/2s/। এটাই কিন্তু ওই ফেমাস সম্পর্কটা, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এবং nh/2s/, এটার যে সম্পর্কটা। তার মানে mvr কি? কৌণিক ভরবেগ। এটা হচ্ছে কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সেটা কত? nh/2s/। কেমনে আসছে বুঝছো? এটা দুইটা প্রিন্সিপালের উপর বেস করে আসে, যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম এবং ইলেকট্রনের কণা ধর্ম, দ্বৈত নীতি, ইলেকট্রনের দ্বৈত নীতির উপর বেস করে এই ফর্মুলাটা আসে। সো এটা কোয়ান্টাম থিওরির বা কোয়ান্টাম ফিজিক্সের একটা বড় পোর্শন, যে ইলেকট্রনের দ্বৈত নীতি। সো এত ডিপে আমাদের যাওয়া লাগবে না, তুমি যদি এতটুকু মনে রাখতে পারো তাইলেই এনাফ, যে ইলেকট্রনের mvr ইকুয়ালস টু nh/2s/। বা এই কনসেপ্টটা মনে রাখতে পারো, যে ইলেকট্রন যখন পরমাণুর চারপাশে ঘুরে, নিউক্লিয়াসের চারপাশে ঘুরে, সে স্থির তরঙ্গ ক্রিয়েট করে, স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করে, স্থির তরঙ্গ ক্রিয়েট করে, এরকম স্থির তরঙ্গ ক্রিয়েট করে। এখন স্থির তরঙ্গটা অনেক বড় হইতে পারে, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, অনেকগুলো হইতে পারে, অনেক বড় হইতে পারে। এখন একটা কক্ষপথে সে কতগুলা ল্যামডা ক্রিয়েট করবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে এন এর নাম্বারের উপর। তার মানে তার এন এর ভ্যালু যত নাম্বার কক্ষপথ, সে ততগুলা ল্যামডা এখানে ক্রিয়েট করে, তাহলে এতটুকু জায়গার মধ্যে সে যদি এতগুলা ল্যামডা ক্রিয়েট করে, তাহলে এই সম্পর্কটা পেয়ে যায় যে 2πr, এই পরিধি সমান হচ্ছে n ল্যামডা, রাইট? সো এটার থেকে আমাদের এই ফর্মুলাটা চলে আসে, যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়ালস টু nh/2s/। সেটা হচ্ছে ইলেকট্রনের একটা ফান্ডামেন্টাল সম্পর্ক। ইলেকট্রনের আরেকটা ফান্ডামেন্টাল সম্পর্ক আছে, মানে ইলেকট্রন যখন পরমাণুর চারপাশে ঘুরে, এটার ফান্ডামেন্টাল একটা সম্পর্ক আমরা পেয়ে গেছি, যে mvr ইকুয়ালস টু nh/2s/। বুঝতে পারছো? একটা ফান্ডামেন্টাল সম্পর্ক পেয়ে গেছি। আরেকটা ফান্ডামেন্টাল সম্পর্ক আমাদের আছে, সেটা হচ্ছে ইলেকট্রনের যদি ফোর্স গুলাকে আমরা একসাথে করি। দেখো, একটা ইলেকট্রন যখন ঘুরতেছে একটা নিউক্লিয়াসের চারপাশে, তার উপর দুইটা ফোর্স লাগতেছে। একটা হচ্ছে স্থির তড়িৎ বল, যেটা হচ্ছে ভিতরের দিকে কাজ করতেছে, Fe, এবং আরেকটা কাজ করতেছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল, এটাকে Fc বলি। দুইটা ফোর্স কাজ করতেছে তার উপর, রাইট? এন্ড সবসময় দুটা ব্যালেন্স, না হলে তারা চারপাশে ঘুরতো না সবসময়। তার মানে এখান থেকে তুমি এটা লিখতে পারবা যে এখানে কেন্দ্রমুখী বল, বা যেটা হচ্ছে আমার কি Fc, বা হচ্ছে তোমার
তোমার যেটা স্থির তড়িৎ বল আর কি, এটা আর তোমার হচ্ছে এফসিটা সমান, এফ ই এবং এফসিটা সমান। তাহলে তুমি এখান থেকে জাস্ট রেশিও গুলা বসাও, মানে ভ্যালু গুলা বসাও। এখানে স্থির তড়িৎ বলটা কত? 1/4 পাই এপসাইলন নট কে, রাইট? কেটা আমরা বাদ দিয়ে দিই, 1/4 পাই এপসাইলন নট। তারপর জন্য কি ছিল? Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে Q1 কত? ইলেকট্রনের চার্জ, আর কেন্দ্রে কি আছে? প্রোটনের চার্জ। তার মানে এটা আলটিমেটলি হয়ে যায় ই স্কোয়ার, E1 ই এটা ই স্কোয়ার হয়ে যায় ডিভাইড বাই রেডিয়াসের স্কোয়ার, তাই তো? বাট এখানে আরেকটা জিনিস আছে, মনে করো এটা হাইড্রোজেন না হয়ে লিথিয়াম হইলো, তারপর অন্য কোনো পরমাণু হইলো, তখন কিন্তু ওই জায়গায় ইলেকট্রন চলে আসে 11টা, প্রোটন চলে আসে 11টা। তার মানে তার পারমাণবিক সংখ্যা যত, ততগুলো ইলেকট্রন চলে আসে, ততগুলা ইলেকট্রন আর প্রোটনের সম্পর্ক চলে আসে। তার মানে এখানে জেডও একটা ভ্যালু চলে আসে, বুঝতে পারছো? জেড এর একটা ভ্যালু চলে আসে, কারণ এটা যদি দ্বিতীয় পারমাণবিক সংখ্যাযুক্ত মৌল হয়, তখন ইলেকট্রনও 2টা, প্রোটনও 2টা। তার মানে জেড এর ভ্যালু 2 দিয়ে গুণ করতে হবে, মানে এই ফোর্সটা 2 দিয়ে গুণ করতে হবে আমাদের তখন। আর কেন্দ্র বিমুখী বলটা কত? mv²/r। এই যে দেখো তো, দুইটা ইকুয়েশন তুমি পাইছো না? তুমি কি দুইটা ইকুয়েশন পাইছো না? হ্যাঁ ভাইয়া পাইছি। যে ইলেকট্রন যখন একটা পরমাণুর চারপাশে ঘুরতেছে, তার ফান্ডামেন্টাল দুইটা ইকুয়েশন হচ্ছে এইটা। এই দুইটা ইকুয়েশন যখন সলভ করবা, দেখো দুইটা ইকুয়েশন আননোন কি? এম তো নোন, ইলেকট্রনের ভর, ভি আর আর ইলেকট্রনের ভেলোসিটি কত, রেডিয়াস কত, এটা আননোন। এখানেও ইলেকট্রনের ভেলোসিটি কত, রেডিয়াস কত, এই দুইটা আননোন। তারপরে দুইটা ইকুয়েশন আননোন, দুইটা সলভ করলে তুমি অবশ্যই রেডিয়াসের একটা ভ্যালু পাবা, তারপর তোমার যে ভেলোসিটি আছে, ভেলোসিটি একটা ভ্যালু পাবা না? দুইটা জাস্ট তুমি সলভ করো, মানে একটার আর এর ভ্যালু আরেকটাই বসাও, বা একটা ভি এর ভ্যালু আরেকটাই বসাও, দেখবা যে তুমি একটা ভ্যালু পাচ্ছ, আর এর ভ্যালু বা ভি এর ভ্যালু। ওকে, এখন এই আর এর ভ্যালু আর ভি এর ভ্যালুগুলো কি আসবে, এটাই হচ্ছে মনে রাখাটা টাফ। যে ইলেকট্রনের রেডিয়াস মানে এনতম কক্ষপথের রেডিয়াস, ওই রেডিয়াসের ফর্মুলাটা কি আসবে, এটা মনে রাখাটা একটু টাফ। আমি যেমন মনে রাখতাম তেমনি মনে রাখবা। ফ্লোটা কি? n²h²ε0 ডিভাইডেড বাই m πe²। আমি মনে রাখতাম যে n²h²ε0 ডিভাইডেড বাই m πe²। আরেকটা জেড আসবে এই জায়গাতে, জেডটা আমি অন্য কালার দিয়ে লিখে দিই। n²h²ε0 m πe², জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখতাম আমি। n²h²ε0 m πe², n²h²ε0 ডিভাইড বাই m πe²। ওকে, কখনোই আমি ভেলোসিটির ফর্মুলাটা মনে রাখি নাই। কারণটা কি জানো? কারণ মনে করো আমার একটা পরীক্ষায় ভেলোসিটি চাইছে, আমি ভেলোসিটি ফর্মুলা জানি না, কোনো সমস্যা নেই। এই রেডিয়াস দিয়ে আমি আগে রেডিয়াস বের করতাম, তারপর এখানে বসাই দিতাম, খুব ইজিলি কিন্তু চলে আসতো। আর রেডিয়াস এই ফর্মুলা দিয়েও আমরা করব না। এই জায়গাতে দেখো একটা জিনিস, এই জায়গাতে তোমার এই এইচ এর ভ্যালু, সি এপসাইলন নট এর ভ্যালু, এম এর ভ্যালু, পাই এর ভ্যালু, ই এর ভ্যালু সবগুলাই কিন্তু কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোর ভ্যালু আমরা আগে থেকেই পরিমাপ করে রেখে দিই। সো যেগুলো কনস্ট্যান্ট, ওইগুলো আমরা আগে থেকেই মনে করে একটা ভ্যালু বের করে রেখে দিই। তুমি ক্যালকুলেটরে বের করবা, দেখবা এরকম আসবে যে 0.53 এত অ্যাংস্ট্রম। সো খুব ইজিলি হয়ে যাবে। এখন তোমাকে যদি আমি বলি যে একটা লিথিয়াম পরমাণুর বা একটা সোডিয়াম পরমাণুর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তুমি জাস্ট সোডিয়াম পরমাণুর জন্য এন এর ভ্যালু বসাইবা 3 যেহেতু তৃতীয় কক্ষপথ, জেড এর ভ্যালু বসাবা 11 যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, বসাবা 0.53 দিয়ে গুণ করবা, এত অ্যাংস্ট্রম, এটাই তোমার রেডিয়াস। জাস্ট তোমার 10 সেকেন্ডে আনসার চলে আসবে। রেডিয়াসটা একবার পেয়ে গেছো, তোমার যদি ভেলোসিটি বের করতে হয় এই ফর্মুলায় বসাই দিবা। ওকে, এই ফর্মুলাতে তুমি বসাই দিবা, ঠিক আছে? তো যেটা বললাম যে ভেলোসিটির ফর্মুলাটা মুখস্থ করব না, ভেলোসিটির ফর্মুলাটা মুখস্থ না করে আমরা রেডিয়াস দিয়ে সবগুলা ম্যাথ করব। দেখো তুমি চাইলে কিন্তু এই যে আর এর ভ্যালুটা, এটা যদি এখানে বসাও, তুমি কিন্তু ভেলোসিটির একটা ফর্মুলা পেয়ে যাবা। ভেলোসিটির একটা সুন্দর ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে যে তোমার এইরকম, যে ভেলোসিটি ইকুয়ালস টু জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই 2ε0 nh। এখন কথা হচ্ছে ভাই এটা মুখস্থ করবা না, কারণ এতগুলা মুখস্থ করে তুমি পরীক্ষা হলে যা মনে করতে পারবা না। এর থেকে এটা ভালো না যে একটা বের করে আরেকটা বের করবো, জাস্ট 10 সেকেন্ডে তোমার উত্তরটা চলে আসবে। সো এটা মুখস্থ করার দরকার নাই, তুমি জাস্ট রেডিয়াসটা মনে রাখলেই হবে। কেমনে আসছে? এইটা আর এইটা, এই দুটি ইকুয়েশন জাস্ট সলভ করছ, তুমি নিজে সলভ করবা। কি আসবে? n²h² ডিভাইড বাই জেড এম পাই ই স্কোয়ার। জাস্ট এতটুকু জানলেই তোমার এনাফ এখান থেকে। আর এই যে এই ভ্যালুটা মনে রাখবা যে এই কনস্ট্যান্ট গুলার ভ্যালু আসলে 0.53 অ্যাংস্ট্রম। সো এটা দিয়ে তুমি ইজিলি ম্যাথটা করে ফেলতে পারবা, ঠিক আছে? দেখো একটা ম্যাথ করব, বুয়েটে আসছে 7-8 সালে, এটা দিয়ে তোমার সব এমসিকিউ হয়ে যাবে এই টাইপের।
যে কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে। হাইড্রোজেনের অনুমোদিত বোর কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, বোর কক্ষপথের ব্যাসার্ধ আমরা যেটা এমসিকিউ সলভ করতেছি, আমাদের কি দরকার নাই, ফর্মুলা লেখার দরকার নেই। সো আমরা কি করব, n² / z × 0.53। হাইড্রোজেন, z এর ভ্যালু 1, প্রথম কক্ষপথ, তাই না, প্রথম কক্ষপথ, তার মানে n এর ভ্যালু 1, তার মানে সিম্পলি r এর ভ্যালু আমরা অলরেডি মুখস্থ জানি 0.53 অ্যাংস্ট্রম। ওটাই আমাদের উত্তর। ঠিক আছে, এরপর যেটা চাইছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, ওই কক্ষপথের কৌণিক ভরবেগ। আমরা জানি যে একটা কক্ষপথের কৌণিক ভরবেগ mvr, এটাই হচ্ছে কৌণিক ভরবেগ, এটাই হচ্ছে nh/2s π। দেখো খুব সিম্পল, n এর ভ্যালু তুমি জানো, h এর ভ্যালু কনস্ট্যান্ট ডিভাইড বাই 2s π, এটাতে তুমি ভ্যালুটা বের করে ফেলবা। জাস্ট ক্যালকুলেটরে পুট করবা n এর ভ্যালু, h এর ভ্যালু, 2π এর ভ্যালু চলে আসবে। তারপর আসো পরবর্তী প্রশ্ন, তোমাকে এই জায়গাতে বলছে যে রৈখিক দ্রুতি কত, মানে ভেলোসিটি কত। দেখো r এর ভ্যালু তুমি জানো, ভেলোসিটির ভ্যালু বের করবা, তুমি এটার ভ্যালু জানো। জাস্ট তুমি এইখানে যে ভ্যালুটা পাইছো এটাকে m এর ভ্যালু আর r এর ভ্যালু দিয়ে ভাগ করে দাও, তাইলে তো ভেলোসিটি পেয়ে যাও। তার মানে এই v এর ভ্যালু বের করতে তোমাকে কিছুই লাগবে না। এই যে তুমি যে এই ভ্যালুটা পাইছো না, এই ভ্যালুটাকে ইলেকট্রনের ভর আর ইলেকট্রনের যে রেডিয়াস যেটা এখান থেকে পাইছো, এই রেডিয়াস দিয়ে ভাগ করে দাও, ভেলোসিটিটা পেয়ে যাবে। খুবই সিম্পল। এন্ড কখনো ইলেকট্রনের উপর নিজে বসাইতে যাবা না, এখান থেকে কনস্ট্যান্ট নিবা, শিফট দিয়ে কনস্ট্যান্টে ক্লিক করে এখানে দেখো অ্যাটমিক এন্ড নিউক্লিয়ার, ওইখান থেকে ইলেকট্রনের ভরগুলা নিবা, আর এইচ এর ভ্যালু তো তুমি ইউনিভার্সাল কনস্ট্যান্টে পেয়েই যাবা। ঠিক আছে, ওকে। পরের প্রশ্নটা, কৌণিক বেগ কত। কৌণিক বেগ জিনিসটা কি, ওমেগা, তাই না, কৌণিক বেগ জিনিসটা কি, ওমেগা। আমরা জানি v = ωr, তাহলে ওমেগা কি হবে, ওমেগা হবে হচ্ছে v/r, তাই না, যেহেতু v = ωr, তাহলে ওমেগা = v/r। তুমি v এর ভ্যালু বের করছো, r এর ভ্যালু বের করছো, পরেরটা বের করতে পারবে, রাইট। প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, ফ্রিকোয়েন্সি, তাই না, ওমেগা কৌণিক বেগ তুমি যদি জানো প্রতি সেকেন্ডে কতগুলা ঘূর্ণন দিচ্ছে, সেটাও তুমি ঐকিক নাম দিয়ে বের করতে পারবা, যে ω/2s π, তাই না, ω/2s π। ওই ফ্রিকোয়েন্সি যেটা, ওইটা তো তোমার প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, ওটাও তুমি খুব ইজিলি বের করতে পারবা। তারপর তোমার হচ্ছে রৈখিক ভরবেগ কত, mv। কেমনে বের করবা, r এর ভ্যালু তুমি জানো, দেখো r এর ভ্যালু তুমি জানো, তুমি দুই ভাবে বের করতে পারো। এক, v এর ভ্যালু বের করে এর সাথে m এর ভ্যালু গুণ করবা, হবে। অথবা ডিরেক্ট এই ফর্মুলা থেকে r এর ভ্যালু তুমি অলরেডি জানো, সো nh/2s π কে r এর ভ্যালু দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি mv-টা পেয়ে যাবে। খুবই সিম্পল। সো একটা ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের সবগুলা ম্যাথ হয়ে যাচ্ছে। ওকে, দেখো কিরকম প্রশ্ন আসে। কুয়েটে আসছে 1415 সালে, যে হাইড্রোজেনের পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কত। এই যে r এর ভ্যালু কত হবে দ্বিতীয় বোর কক্ষপথের জন্য, n এর ভ্যালু 2, তার মানে 2² ডিভাইডেড বাই z, z এর ভ্যালু তো 1, সো z এর ভ্যালু লেখাও লাগবে না, সো 2² ইনটু তোমার 0.53 এত অ্যাংস্ট্রম। তাহলে 2² কত আসবে, 2² আসবে হচ্ছে তোমার 4 ইনটু 0.53, 2 পয়েন্ট সামথিং আসবে, সো 2.13। এটাই তোমার উত্তরটা আসা উচিত, 2.13, এটাই তোমার উত্তরটা আসা উচিত, এত অ্যাংস্ট্রম। খুবই সিম্পল কিন্তু জাস্ট তোমার পুরো ক্যালকুলেশন কিছুই করা লাগবে না, 0.53 দিয়ে গুণ করবা। প্রথম তিনটি বোর কক্ষপথের ব্যাসার্ধ কত। দেখো প্রথম তিনটি এখানে পরমাণু বলে দেয় নাই, সমস্যা নাই, আমরা জানি রেডিয়াস = হচ্ছে n²/z, হ্যাঁ, তারপর হচ্ছে 0.53। এখন আমাদের প্রথম তিনটা বোর কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত চাইছে, তাহলে দেখো জাস্ট n এর ভ্যালুটা চেঞ্জ করো। n এর ভ্যালু যখন 1 তখন 0.53, n এর ভ্যালু যখন 2 তখন এটার 4 গুণ, n এর ভ্যালু যখন 3 তখন এটার 9 গুণ, তার মানে 1:4:9। এখানে আরেকটু ঘুরেও প্রশ্নটা আসতে পারে যে এখানে পরমাণু বলে দিল যে এই পরমাণুটা হাইড্রোজেন না হয়ে হলো সোডিয়াম, তখন রেশিও কত হবে, তখন রেশিও সেমই হবে, কারণ z এর ভ্যালু তো তিনটার জন্যই সেম, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, সবার জন্যই সেম। সো z এর ভ্যালু যদি সেম হয়, অনুপাতে সেটা কোনো ইফেক্ট ফেলবে না। ক্লিয়ার, ডান। পরের প্রশ্নটা দেখো। সো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইলেকট্রনের এনার্জি, অর্থাৎ একটা ইলেকট্রন একটা কক্ষপথে যখন ঘুরতেছে ওই ইলেকট্রনের এনার্জিটা কত, সেই এনার্জিটা বের করা শিখবো। দেখো একটা ইলেকট্রন যখন একটা পরমাণুর চারপাশে ঘুরতেছে তার কি আমরা বের করা শিখছি, রেডিয়াস বের করা শিখছি, এন্ড mvr = nh/2s π। জাস্ট এতটুকু মনে রাখবো, রেডিয়াস বের করা শিখবো, mvr = nh/2s π। এগুলো জানলে আমরা বাকি সবকিছু জানবো, ভেলোসিটি জানতে পারবো, কৌণিক ভরবেগ জানতে পারবো, ফ্রিকোয়েন্সি জানতে পারবো, ভরবেগ জানতে পারবো, এনিথিং। এখন আমরা জানতে চাই যে একটা পরমাণুর চারপাশে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনটা ঘুরতেছে, তার এনার্জিটা কত হবে।
টোটাল এনার্জিটা কত হবে। তাহলে যে কোনো বস্তুর টোটাল এনার্জি কত হয় বলতো? যে কোনো বস্তুর টোটাল এনার্জি হয় হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি এবং তার কাইনেটিক এনার্জি, তাই না? তার পটেনশিয়াল এনার্জি এবং তার কাইনেটিক এনার্জি, তাই না? তাই তো, খুবই সিম্পল জিনিসটা। এখন তোমাকে যদি বলে যে এই কক্ষপথে ইলেকট্রনের টোটাল এনার্জি কত, তাহলে তোমাকে দুইটা বের করে যোগ করতে হবে, বা যোগ করে যে ফর্মুলাটা ওইটা ইউজ করতে হবে। হ্যাঁ, আর যদি বলে শুধু কাইনেটিক এনার্জি কত, তাহলে তোমাকে শুধু কাইনেটিক এনার্জি বের করতে হবে। বোঝার চেষ্টা করো। তাহলে শুধু কাইনেটিক এনার্জি কি হয়? কাইনেটিক এনার্জি সমান হয় হাফ এম ভি স্কোয়ার। খুবই সিম্পল। তার মানে ওই কক্ষপথের ভেলোসিটি তুমি যদি বসাও, তুমি কি এনার্জিটা পাওয়া যাবে না? পাই তো যাবা, রাইট? সো ওই এনার্জির ফর্মুলাটা আসা হচ্ছে এরকম। তুমি যাচ্ছে এখানে যদি ভি এর ভ্যালুটা বসাও, আসবে হচ্ছে এরকম, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার এম ই টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। সো এই ফর্মুলাটা আমি এইভাবে মনে রাখতাম যে এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। বাকিটুকু কনস্ট্যান্ট, বাকিটুকু হচ্ছে আমরা যখনই এনার্জি ক্যালকুলেট করবো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এটুকু লাগবেই, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এটুকু লাগবেই যে কোনো এনার্জি যখন ক্যালকুলেট করতে যাব। সো এই বাকিটুকু মনে রাখতে হবে এম ই টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার, 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। এইটুকু তো সবগুলাই কনস্ট্যান্ট, এখানে সবগুলাই কনস্ট্যান্ট। এইটুকুর একটা কিউড ভ্যালু আছে, এইটুকুর যে কিউড ভ্যালুটা সেটা হচ্ছে 13.6 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো আমরা খুব সিম্পলি বাকি ক্যালকুলেশনটুকু না করে জাস্ট 13.6 ইলেকট্রন ভোল্টের এই সম্পর্কটা ইউজ করে ফেলতে পারবো। বোঝা গেছে ব্যাপারটা? আমরা জাস্ট ওইখানে ভেলোসিটি ফর্মুলার ভ্যালুটা ইনপুট করছি, এই ফর্মুলাটা চলে আসবে। দেখো আমরা কিন্তু কিছুই মনে রাখতেছি না, জাস্ট রেডিয়াসটা মনে রাখতেছি। রেডিয়াসটা কি ছিল? রেডিয়াস ছিল হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই এম পাই ই স্কোয়ার। এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই এম পাই ই স্কোয়ার। নিচে একটা জেড আছে, নিচে একটা জেড আছে। ওকে, আর এনার্জিটা কি? এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, সো এটুকুর ভ্যালু কত? 13.6 ইলেকট্রন ভোল্ট। এখন তোমাকে যদি বলি যে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের গতিশক্তি কত, তুমি কিন্তু খুব ইজিলি এটা দিয়ে বের করতে পারবা গতিশক্তি কত, ইজিলি কিন্তু এটা দিয়ে বের করতে পারবা। বাট টোটাল এনার্জি কত এটা কিন্তু তুমি এখনো জানো না। তার মানে তোমাকে টোটাল এনার্জি বের করতে হলে ওই তৃতীয় কক্ষপথের বা এনতম কক্ষপথের পটেনশিয়াল এনার্জি বের করতে হবে, তারপর দুইটা যোগ করতে হবে। এখন পটেনশিয়াল এনার্জি কেমনে বের করে? আমরা জানি যে একটা কেন্দ্রীয় একটা চার্জ থেকে আর দূরত্বে একটা ইলেকট্রন আনতে কতটুকু কাজ করতে হবে, একক ধনাত্মক আধান আনতে কতটুকু কাজ করতে হবে, সেটাই কি আমাদের পটেনশিয়াল না? সেটাই তো আমাদের পটেনশিয়াল। সো ওই স্থির তড়িতের ওই কনসেপ্ট থেকে তুমি যদি পটেনশিয়াল বের করো, দেখবা যে পটেনশিয়ালের একটা ফর্মুলা চলে আসছে এইরকম, যে মাইনাস জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, ওইটাও সেম এম ই টু দি পাওয়ার 4, বাট এই জায়গাতে হচ্ছে 4 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। এখন কথা হচ্ছে ফর্মুলাটা মুখস্থ করবো? দরকার নাই, মুখস্থ করার দরকার নেই। জাস্ট মনে রাখবা যে গতিশক্তিটা ডাবল হচ্ছে পটেনশিয়াল এনার্জি বাট নেগেটিভ। গতিশক্তিটা ডাবল হচ্ছে পটেনশিয়াল এনার্জি বাট নেগেটিভ, এতটুকু মনে রাখবা যে গতিশক্তি ডাবল হচ্ছে পটেনশিয়াল এনার্জি এবং নেগেটিভ। ওকে, এখন এই দুইটা যদি যোগ করো তাহলে তুমি টোটাল এনার্জি পেয়ে যাবা। সো একটা কক্ষপথে ইলেকট্রনের টোটাল এনার্জি হয় হচ্ছে, দেখো এইটা একটা কি নেগেটিভের একটা বড় রাশি আর এটা নেগেটিভের একটা ছোট রাশি, তার মানে আসবে কি আলটিমেটলি নেগেটিভ। তার মানে মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার, পরে থাকবে হচ্ছে এম ই টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। সো এখানেও এই যে এতটুকু কিন্তু আমাদের ওই কনস্ট্যান্টের ভ্যালুটা 13.6 ইলেকট্রন ভোল্ট, আমরা ইউজ করবো 13.6 ইলেকট্রন ভোল্ট ম্যাথ করার সময়। সো এখান থেকে তোমার ইলেকট্রনের টোটাল এনার্জি আসবে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার ইন্টু 13.6 এত ইলেকট্রন ভোল্ট। খুব সিম্পল জিনিসটা, খুবই সিম্পল জিনিসটা। ওকে, তার মানে তোমাকে যদি হচ্ছে এখন টোটাল এনার্জি বের করতে বলে, একই ফর্মুলা দিয়ে বের হবে। পটেনশিয়াল যদি বের করতে বলে সেটাও বের করতে পারবা, আর গতিশক্তি যদি বের করতে বলে সেটাও বের করতে পারবা। জাস্ট সম্পর্কটা মনে রাখো যে গতিশক্তির ডাবল হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি, এন্ড আগে একটা মাইনাস আছে। ওকে, এখন আমাকে বলো তো যে উপরের শক্তিস্তর গুলাতে বেশি এনার্জি থাকে নাকি নিচের শক্তিস্তর গুলাতে বেশি এনার্জি থাকে? কোন শক্তিস্তরে বেশি এনার্জি থাকে? এটা কেমিস্ট্রি থেকে তোমরা অলরেডি জানো যে উপরের শক্তিস্তরে বেশি এনার্জি থাকে। এখন কেন
কেন উপরের শক্তি স্তরে বেশি এনার্জি থাকে? তুমি দেখো তো, এই জায়গাতে যদি এন এর ভ্যালু বড় একটা ভ্যালু বসাও, এন এর ভ্যালু কত হইতে পারবে? 1 2 3 4। এন এর ভ্যালু যদি বাড়াইতে থাকো, তাহলে এই রেশিওটা, এটার ভ্যালুটা ছোট হবে না? বা এই পুরো ভ্যালুটা ছোট হবে না? মানে মাইনাস বাদ দিয়া মানটা ছোট হবে না? ছোট হবে, কারণ এন ডিভাইডেড ভাবে আছে। তার মানে এই মানটা যেহেতু ছোট হচ্ছে এবং আগে একটা মাইনাস আছে, তার মানে আলটিমেটলি ভ্যালুটা বড় হচ্ছে। কারণটা দেখো যে -3 থেকে কিন্তু -2 বড়, তাই না? ছোট না কিন্তু বড়। তার মানে ভ্যালুটা যদি ছোট হয়, আগে মাইনাস থাকার কারণে মানটা আসলে বড় হয়ে যায়। তার মানে যত উপরে শক্তি স্তরে যাবা তোমার এনার্জিটা কিন্তু বাড়তেছে, যত উপরে শক্তি স্তরে যাবা এনার্জিটা বাড়তেছে। এখন আসি একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে যাওয়ার ব্যাপারটা। মনে করো এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে আসবে, এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে আসবে। মনে করো এটা, এই শক্তি স্তরটা হচ্ছে এন ইনিশিয়াল আর এটা হচ্ছে এন ফাইনাল, এটা থেকে এটা আসবে। তাইলে বলো তো, বড় শক্তি স্তর থেকে ছোট শক্তি স্তরে আসতেছে, বড় শক্তি স্তর থেকে ছোট শক্তি স্তরে আসছে, যেহেতু উপরে একটা বড় আমরা দেখে আসছি, বড়টা থেকে ছোটটায় আসতেছে। তাহলে এনার্জির বিয়োগফলটা এখানে কি হবে? মানে এনার্জির পরিবর্তনটা এখানে কি হবে বলো তো? মনে করো আমি যাচ্ছি কই থেকে? আমি যাচ্ছি হলো এন ইনিশিয়াল থেকে। মনে করো এন ইনিশিয়াল থেকে কই যাচ্ছি? এন ফাইনালে। আমরা জানি এন ইনিশিয়ালটা বড়, এন ফাইনালটা ছোট। তাহলে এই ওভারঅল ভ্যালুটা পজিটিভ হবে না? পজিটিভই তো হবে, কারণ এন ইনিশিয়ালটা বড়, এন ফাইনালটা ছোট। তাহলে এই বিয়োগফলটা পজিটিভ হবে। এতটুকু এনার্জি সে হচ্ছে রিলিজ করে, তরঙ্গ হিসেবে রিলিজ করে। এতটুকু এনার্জি সে হচ্ছে তরঙ্গ হিসেবে রিলিজ করে যখন সে একটা বড় শক্তি স্তর থেকে ছোট শক্তি স্তরে আসে। তাদের যে এনার্জি ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটা সে হচ্ছে তরঙ্গ হিসেবে রিলিজ করে। আমাদের ওই তরঙ্গের সবকিছু বের করতে বলে, ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে ল্যামডা, এগুলো বের করতে বলে। তোমরা কেমিস্ট্রিতে আর স্টাডিজ দিয়ে পড়ছো, আমরা কিছুই পড়বো না, কোনো ফর্মুলা মুখস্থ করবো না, এমনি ম্যাথগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, সো এটার ভ্যালুটা কত আসে? এটার ভ্যালুটা আসে হচ্ছে, দেখো তো, আমরা এন ইন কেন লিখছি? ই ইন, আগে যত এনার্জি ছিল এখন যত এনার্জি আছে, এই দুটার বিয়োগফল। তাইলে ই এর ফর্মুলা আমরা পড়ছি না, যে মাইনাস এরকম ছিল কিনা, যে মাইনাস জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ডট ডট ডট, অনেক ফর্মুলা ছিল, এত ফর্মুলা মুখস্থ করবো না। আমরা শর্টকাট শিখছিলাম এরকম, এটা ইন্টু 13.6, এটা ইন্টু 13.6, এত ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা জিনিস করতে পারি আমরা, 13.6 এত ইলেকট্রন ভোল্ট আর জেড স্কোয়ার, এটাকে কমন নিয়ে ফেলি। তাহলে বাকিটুকু কি পড়ে থাকবে? জাস্ট 1/n স্কোয়ার পড়ে থাকবে, জাস্ট 1/n স্কোয়ার পড়ে থাকবে, জাস্ট 1/n স্কোয়ার পড়ে থাকবে। এখন তোমাদের মাঝে অনেক সময় প্রশ্ন আসে যে এখানে আসলে 1/n ইনিশিয়াল স্কোয়ার মাইনাস 1/n ফাইনাল স্কোয়ার হবে নাকি উল্টা হবে? দেখো আমরা এই জায়গাতে বিয়োগ করছি ইনিশিয়ালটা থেকে ফাইনালটা, বাট এনার্জির ইকুয়েশনে একটা মাইনাস থাকে, মাইনাস থাকার কারণে এখানে এটা উল্টে যাবে, তাই না? বা একটু কমন সেন্স দিয়ে চিন্তা করলেও তুমি ব্যাপারটা বুঝতে পারবা, একটু কমন সেন্স দিয়ে চিন্তা করলে ব্যাপারটা বুঝতে পারবা। আমরা আসতেছি -1/n ইনিশিয়াল স্কোয়ার, আমরা আসতেছি। প্রথমে বললাম যে এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, যেহেতু হচ্ছে একটা বড় এনার্জি থেকে ছোট এনার্জি বিয়োগ করতেছি, তার মানে এই বিয়োগফলটা একটা পজিটিভ ভ্যালু। এটা যদি পজিটিভ হইতে হয় তাহলে এইটা বড় হইতে হবে, এই মানটা ছোট হইতে হবে। এই মানটা তখনই বড় হবে যখন n এর ভ্যালুটা ছোট, কারণ 1/s। n এর ভ্যালুটা যখন ছোট তখনই এই ভ্যালুটা কি হবে? বড় হবে। n এর ভ্যালুটা যখন বড়, n ইনিশিয়ালটা যখন বড়, তখনই এই ভ্যালুটা এইটা থেকে ছোট হবে। বুঝতে পারছো? আলটিমেটলি পুরো রাশিটা পজিটিভ থাকবে। ওকে, সো আমরা আসলে আরএইচ দিয়া বা আরএইচ টারএইচ কিছু মনে রাখবো না, আমরা জাস্ট মনে রাখবো যে আমার এনার্জির পরিবর্তনটা কত? 13.6 ইন্টু জেড স্কোয়ার 1/n ফাইনাল স্কোয়ার মাইনাস 1/n ইনিশিয়াল স্কোয়ার। দেখো একবার এনার্জির ভ্যালু তুমি পেয়ে গেছো, মনে করো একটা এনার্জির ভ্যালু পেয়ে গেছো যে এখানে হচ্ছে 10 ইলেকট্রন ভোল্ট। ওই এনার্জিটা তুমি ঝুলে নিতে পারবা। এনার্জিটা যখন তুমি জানবা, ওই এনার্জি থেকে তুমি ফ্রিকোয়েন্সি বের করতে পারবা, তুমি ল্যামডাও বের করতে পারবা, এনিথিং, তাই না? কারণ এনার্জির সাথে আমরা সম্পর্ক জানি, ফ্রিকোয়েন্সি, তারপর সবকিছুর। এনার্জি ইকুয়ালস টু কি? hf বা hc বাই ল্যামডা। তুমি এনিথিং বের করতে পারবা, ল্যামডাও বের করতে পারবা, সবকিছু বের করতে পারবা। এখানে এই ডাইরেক্ট এখানে 1hc বাই ল্যামডা বসে তোমার hc দিয়া জেড স্কোয়ারকে ভাগ করে বা hc দিয়া ভাগ করে 13.6 কে RH নামে নতুন একটা তোমার কনস্ট্যান্ট এনে কোনো লাভ নেই। যেই কাজটা তুমি ক্যালকুলেটর দিয়ে করতেছো, ওই RH এর ভ্যালু কেন মাথায় মুখস্থ করবা? দরকার আছে কোনো দরকার নেই। ওকে, সো আমরা যেভাবে ম্যাথগুলো করি ওইভাবেই তুমি করবা। দেখো কি বলছে, একটা ইলেকট্রন পরমাণু
এত শক্তি অবস্থা থেকে এততে আসছে, তাহলে বলতো বড় কোনটা? এই যে এটা বড়, এই বড় থেকে ছোটতে আসছে, বড় থেকে ছোটতে আসছে, এত এনার্জি থেকে এত এনার্জিতে আসছে, এত এনার্জি থেকে এত এনার্জি আসছে। তাহলে এনার্জি ডিফারেন্সটা কত এই জায়গাতে? খুব সিম্পল না? এনার্জি ডিফারেন্সটা কত? আমি বলছি বড় থেকে যখন ছোটতে আসবে এনার্জি ডিফারেন্সটা অবশ্যই পজিটিভ হবে না, কারণ একটা বড় এনার্জি থেকে ছোট এনার্জিতে আসতেছো, একটা বড় এনার্জি থেকে ছোট এনার্জিতে আসতেছো, তাহলে দুইটার যে বিয়োগফল এটুকু সে রিলিজ করছে। এন্ড রিলিজ এনার্জিটা সবসময় পজিটিভ, যখন উপর থেকে নিচে আসে রিলিজ এনার্জিটা সবসময় পজিটিভ। ওকে, তাহলে এখানে কতটুকু এনার্জি রিলিজ করবে আমাকে বলো তো? 3.8 আর 1.6 এর মাঝে যে ডিফারেন্সটা, সেটা মানে তোমার এই জায়গাতে সে এনার্জি রিলিজ করবে 2.2 এত ইলেকট্রন ভোল্ট। জাস্ট তুমি দুইটা ডিফারেন্স বের করছো, জাস্ট তুমি এই দুইটা ডিফারেন্স বের করছো, জাস্ট এই দুইটা ডিফারেন্স বের করছো, মানে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা, আলটিমেটলি প্লাস হয়ে যাবে আর কি, এটা প্লাস এটা, এরকম হয়ে যাবে ব্যাপারটা। সো 2.2 ইলেকট্রন ভোল্ট, বাকিটুকু ক্যালকুলেটর করবা। দেখো 2.2 ইন্টু ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19। আমি পুরোটাকে জুলে নিয়ে নিলাম, পুরোটাকে জুলে নিয়ে নিলাম, তার মানে আমি জুলটা জানি, আমাকে চাইছে কম্পাঙ্ক। আমরা জানি এনার্জি ইকুয়ালস টু HF, তাহলে এইচ দিয়ে ভাগ করলে আমার আনসারটা পেয়ে যাবো না? এইচ দিয়ে ভাগ করলে আনসারটা পেয়ে যাবো। সো কনস্ট্যান্টে যাবা, ইউনিভার্সালে যাবা, এখান থেকে এইচ নিয়ে নিবা, তোমার আনসারটা এখানে চলে আসবে যে 5.31 ইন্টু 10⁻14 এত হার্টজ। বুঝছো? কোনো আর এইচ টারিস মুখস্থ করবে না, আর এইচ টারিসের কোনো দরকার নেই। ক্লিয়ার? হাইড্রোজেন পরমাণুর পঞ্চম বোর কক্ষপথের শক্তি কত? ওকে, পঞ্চম বোর কক্ষপথের শক্তি বলছে, তার মানে আমাদের এনার্জির ফান্ডামেন্টাল ফর্মুলাটা কি ছিল? যে মাইনাস Z²/n² ইন্টু 13.6 ইলেকট্রন ভোল্ট, 13.6 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারছো? আমরা পুরো ভ্যালু বসাবো না, পুরো ফর্মুলায় ভ্যালু বসাবো না, জাস্ট 13.6টা মনে রাখবো। তাহলে এখন হাইড্রোজেন, জেড এর ভ্যালু 1, জেড এর হিসাব বাদ, তাহলে 13.6 কে তোমার n², n এর ভ্যালু কত? 5, মানে 25 দিয়ে ভাগ করতে হবে। সো কমন সেন্স দিয়ে বোঝা যায় যে 13.6 কে যদি 25 দিয়ে ভাগ করি, এটা একের থেকে ছোট একটা রাশি হবে, আর আগে একটা মাইনাস আছে। এরকম কন্ডিশন ফুলফিল করছে মাত্র একটা, তুমি ক্যালকুলেটর টাচ না করেই উত্তরটা করে ফেলতে পারতেছো, জাস্ট কমন সেন্স ইউজ করে। এটা তোমার টাইমটা কতটুকু বাঁচাবে? অনেকটা টাইম বাঁচাবে। তুমি জাস্ট কি করবা, এখানে বুঝতেছো যে 13.6 কে 25 দিয়ে ভাগ করতে হবে, এটা একের থেকে ছোট হবে মানটা, তাইলে আগে যেটা মাইনাস আছে এটাই উত্তর। বুঝছো? খুবই সুন্দর ম্যাথ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভর ত্রুটি। ভর ত্রুটি জিনিসটা আমরা এখন পড়বো। সো ভর ত্রুটি আসলে কি জিনিসটা? মেইনলি আমাদের একটা পরমাণু যখন গঠন হয়, তার থিওরিটিক্যাল ভর আর অ্যাকচুয়াল ভর, এই দুটার যে ডিফারেন্স, সেটাই হচ্ছে ভর ত্রুটি। মনে করো তুমি হিসাব করে পাইলা তোমার কাছে টাকা জমা থাকার কথা হচ্ছে 23 টাকা, বাট সামহাও তুমি এখন গুইনা দেখলা তোমার কাছে আছে 22 টাকা, তাহলে তোমার টাকার ত্রুটি কত? 23 - 22। ব্যাপারটা এমনই যে আমাদের একটা পরমাণুর তাত্ত্বিকভাবে তার ভর হওয়া উচিত ছিল হচ্ছে তার যতগুলা প্রোটন সংখ্যা এবং যতগুলা নিউট্রন সংখ্যা, ওই প্রোটন আর নিউট্রনের যে ভর, ওই ভরটাই হওয়া ছিল আমার তাত্ত্বিকভাবে তার ওই পরমাণুটার ভর হওয়া উচিত ছিল। বাট এই জিনিসটা হয় না, প্র্যাকটিক্যালি একটু ডিফারেন্ট হয়। এটা হচ্ছে প্র্যাকটিক্যালি একটু ডিফারেন্ট হয়। এই যে ডিফারেন্সটা, আমার তাত্ত্বিক এবং প্র্যাকটিক্যাল যে ডিফারেন্সটা, এটা হচ্ছে আমার ভর ত্রুটি। এই ভর ত্রুটি তাহলে কই যায়? এই ভরটুকু তাহলে কই যায়? বিনাশ হয়ে যায়। হ্যাঁ, এই ভরটুকু এনার্জিতে কনভার্ট হয়। ওই এনার্জিটাকে বলি আমরা বাইন্ডিং এনার্জি। আমরা মডার্ন ফিজিক্স চ্যাপ্টার থেকে জানি না যে E = mc²। তার মানে যতটুকু ভর এখানে আমরা নাই হয়ে যাচ্ছে, মানে যতটুকু ভর হারায় যাচ্ছে, ওই এনার্জিটুকু কোথায় যায়? বাইন্ডিং এনার্জি রূপে। মানে পরমাণুতে যে তোমার নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এগুলো যে বাইন্ডিং অবস্থায় আছে, এই বাইন্ডিং এনার্জিতে সেই জিনিসটা স্টোর হয়, বা বাইন্ডিং এনার্জি রূপে সেই জিনিসটা তোমার কাজে লাগে। ওকে, আচ্ছা, আরেকটা এমসিকিউ এখান থেকে আসতে পারে যে ইলেকট্রনের টোটাল এনার্জি নেগেটিভ, এই নেগেটিভ দিয়ে আসলে কি বোঝায়? আচ্ছা, এখানে মাইনাসটা মিসিং পড়ছে, না মিসিং পড়ে নেই। এই যে নেগেটিভ, এই নেগেটিভ দিয়ে আসলে কি বোঝায়? নেগেটিভ দিয়ে বোঝায় হচ্ছে যে এই শক্তিটা বাইন্ডিং অবস্থায় আছে। যত এনার্জি দেখবা যেগুলো নেগেটিভ অবস্থায় আছে, মনে করবা সেই এনার্জিটা বাইন্ডিং অবস্থায় আছে। যত কিছু দেখবা যে ঘুরতেছে, একটা কিছুর চারপাশে ঘুরতেছে, স্যাটেলাইট বলো, যাই বলো, এগুলা টোটাল এনার্জি তুমি ক্যালকুলেট করবা, দেখবা যে এটা নেগেটিভ আসে, তার মানে এটা বাইন্ডিং অবস্থায় আছে, পৃথিবীর সাথে বাইন্ডিং অবস্থায় আছে। ওকে, সো বাইন্ডিং অবস্থায় যে এনার্জিগুলো পাবা সবগুলা টোটাল এনার্জি নেগেটিভ হবে। সো এই নেগেটিভ দিয়ে বাইন্ডিং এনার্জি বোঝায় যে এটা বন্ধন গঠন করে আছে। ঠিক আছে, সো এই যে এনার্জিটুকু, মানে যতটুকু ভর এখানে ত্রুটি বের করতেছি, যে যতটুকু ভর হারিয়ে গেছে, ওটা আসলে এনার্জি রূপে জমা থাকে, বাইন্ডিং এনার্জি রূপে, এটাকে বলে বাইন্ডিং এনার্জি। ওকে, এখন কথা হচ্ছে যে ভাইয়া এই জিনিসগুলা একটা
একটা নতুন রাশিতে দেয়া থাকে, মানে প্রোটনের ভরকে AMU এই এককে দেয়া থাকে, নিউট্রনের ভরকেও AMU অ্যাটমিক মাস ইউনিট এই এককে দেখা থাকে। তাইলে আমাদের ভর ত্রুটিটাও AMU তে বের হবে, অ্যাটমিক মাস ইউনিট ওই এককে বের হবে, ওইটাকে আমাদের কেজিতে নিতে হবে, তারপর C² দিয়ে গুণ করতে হবে, তাইলে আমরা টোটাল বাইন্ডিং এনার্জিটা পাবো। বাট ওই কাজটা ক্যালকুলেটরে করা আমাদের জন্য একটু কঠিন না? প্রথমে AMU ভ্যালুটাকে এক AMU ভ্যালু দিয়ে গুণ করবো, মানে একটা প্রোটনের ভর দিয়ে তুমি গুণ করবা 1.67 × 10⁻27, ওটা দিয়ে তুমি গুণ করবা, গুণ করে কেজিতে পাইবা, কেজিকে তারপর C² দিয়ে গুণ করলে এনার্জিটা পাবা। এত কিছু করার টাইম নেই, বা আমরা একটু শর্টকাটে করতে চাই, সেজন্য এইটা মনে রাখবো। আমরা এইটা মনে না রেখে, যে নর্মাল AMU কে C² দিয়ে গুণ করে মানে SI মনে না রেখে আমরা মনে রাখবো এইরকম, যে আমার AMU তে যেই ভর ত্রুটিটা আসবে, AMU তে যেই ভর ত্রুটিটা আসবে এটাকে 931 দিয়ে গুণ করবো, তাহলে তোমার শর্টকাটে উত্তর মিলে যাবে। এন্ড এনার্জিটা যেটা পাবা এটা কোন এককে জানো? মেগা ইলেকট্রন ভোল্ট এই এককে পাবা। ওকে, সো AMU আকারে যে ত্রুটিটা আসবে সেটাকে 931 দিয়ে গুণ করবা, যে এনার্জিটা পাবা সেটা পাবা মেগা ইলেকট্রন ভোল্ট। ডান। আরেকটা জিনিস আছে তোমার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এটা হচ্ছে টোটাল বাইন্ডিং এনার্জি। যখন প্রতি নিউক্লিয়নে বাইন্ডিং এনার্জি চায়, তখন এই টোটাল এনার্জিটাকে তোমাকে তোমার যে ভর আছে পরমাণুর ভর দিয়ে ভাগ করলে একটা নিউক্লিয়নে বন্ধন এনার্জি পাওয়া যায়। সো তুমি আগে দেখবা যে তোমার টোটাল বাইন্ডিং এনার্জি চাইছে প্রশ্নে, নাকি প্রতি নিউক্লিয়নে চাইছে। প্রতি নিউক্লিয়নে চাইলে এটাকে তোমার ভর দিয়ে ভাগ করতে হবে। ওকে, এখন দেখো অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর হচ্ছে এত, মানে এটা প্র্যাকটিক্যাল যে তুমি ক্যালকুলেট করে পাইছো এত। বাট তাত্ত্বিকভাবে এটা কি হওয়া উচিত ছিল? অক্সিজেনে প্রোটন হচ্ছে 8টা, অক্সিজেনে নিউট্রন হচ্ছে 8টা, তাহলে 8টা প্রোটন এবং 8টা নিউট্রনের যে ভরের সমষ্টি সেটাই তো এখানে হওয়া উচিত ছিল। বা ইলেকট্রনও আছে এখানে, ইলেকট্রনেরটা আমরা হিসাব নাই করলাম যে 8টা ইলেকট্রন আছে, কারণ ইলেকট্রনটা এত বেশি ইফেক্ট ফেলে না। সো এটা হচ্ছে তার তাত্ত্বিক ভর, এত হওয়া উচিত ছিল। তুমি সবগুলা জিনিস জানো যে তোমার সবগুলা জিনিস জানো যে প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, ইলেকট্রনের ভর কত, এই জিনিসগুলো তুমি জানো। তাইলে যেটা হওয়ার কথা ছিল থিওরিটিক্যাল যেটা হওয়ার কথা ছিল এটা বের করো। তাইলে এটা ক্যালকুলেটর করবা, মানে আমি যেরকম বলছি খাতায় লিখছি এরকম তুমি লিখবাও না, সবটাই ক্যালকুলেটর তুলবা। যে 8 ইন্টু তোমার হচ্ছে তোমার প্রোটনের ভর 1.0078 প্লাস 8 ইন্টু নিউট্রনের ভর 1.0086 প্লাস 8 ইন্টু ইলেকট্রনের ভর 0.00054। সো এটাই হচ্ছে তোমার টোটাল তার থিওরিটিক্যাল ভর, যে 16.13552 এত AMU থিওরিটিক্যাল ভর। প্র্যাকটিক্যালি তুমি পাইছো কত? এত। তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে বিয়োগ করবা, মাইনাস 15 দশমিকের পর অনেকগুলো ঘর নিবা, কারণ AMU এর ভ্যালু কিন্তু কেজিতে নিলে অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। সো তোমার ভর ত্রুটিটা পাইছো 0.14। ভর ত্রুটি যেটা পাইছো এটাকে এখন তুমি জাস্ট কি করো? 931 দিয়ে গুণ করো। 931, তুমি যে এনার্জিটা পাইছো সেটা হচ্ছে তোমার টোটাল বাইন্ডিং এনার্জি মেগা ইলেকট্রন ভোল্টে টোটাল বাইন্ডিং এনার্জি। বাট তোমার কাছে চাইছে প্রতি নিউক্লিয়নে যেহেতু চাইছে, তোমাকে কি দিয়ে ভাগ করতে হবে? তার ভর দিয়ে ভাগ করতে হবে, তার মানে 16 দিয়ে ভাগ করতে হবে। এটাকে যদি 16 দিয়ে ভাগ করো উত্তর আসবে 8। ওকে, উত্তর আসবে 8। খুবই সিম্পল। এন্ড এগুলো আসলে তুমি সবগুলা ক্যালকুলেটর দিয়ে করবা, ক্যালকুলেটর ছাড়া যাবে না। সবগুলা তুমি করবা হচ্ছে ক্যালকুলেটর দিয়া, আর জাস্ট আনসারটা তুমি দাগে দিবা, হাতে লেখার কোনো দরকার নেই। ধরা যাক 3টা কণার মুক্ত অবস্থায় স্থির ভর হচ্ছে এত, আর তাদের গঠিত কণার ভর পাইছে এত, তার মানে ভর কিছুটা ত্রুটি হয়েছে, এই জায়গাতে কিছুটা ত্রুটি হয়েছে। তাহলে আমার প্রকৃতপক্ষে হওয়া কত উচিত ছিল? দেখো 1 প্লাস 1.5 প্লাস 2.5, এটা আমার 5 এত হওয়া উচিত ছিল, বাট পাইছি কত? 4.98। তাহলে আমার ভর ত্রুটি হচ্ছে এত, 0.02 এত AMU। এটাকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে নিতে চাই, 931 দিয়ে গুণ করলেই এটার যে বাইন্ডিং এনার্জি সেটা পেয়ে যাব যে 18.62। বাট আমাদের কাছে কি চাইছে? টোটালটাই চাইছে, তার মানে 18.62 এটাই হচ্ছে আমার টোটাল বাইন্ডিং এনার্জি। ক্লোরিনের পারমাণুর ভর এত, আর নিউক্লিয়নের গড় বন্ধন শক্তি কত? ওকে, প্রতি নিউক্লিয়নেরটা চাইছে। তাইলে আমাদের প্রকৃতপক্ষে এত। এখন থিওরিটিক্যালটা বের করি। ক্লোরিনের মধ্যে পরমাণু আছে কয়টা? তোমার প্রোটন আছে কয়টা? 17টা। তার মানে 17 ইন্টু প্রোটনের ভর সেটা হচ্ছে 1.007825 প্লাস নিউট্রন কয়টা? প্রোটনের ভর যদি হয় 35, তাহলে এখানে নিউট্রন আছে কয়টা?
17 দুগুণে 34, 18টা আছে। তার মানে 18 ইন্টু নিউট্রনের ভর, সেটা কত? 1.00865। এখান থেকে গুণ করো যে সে প্রকৃতপক্ষে কত পাইছো, 34.98। এটা তোমার হচ্ছে ভর ত্রুটি, এটাকে তুমি গুণ করবা 931 দিয়া, তুমি পাইছো মেগা ইলেকট্রন ভোল্টে টোটাল বাইন্ডিং এনার্জি তোমার চাইছে প্রতি নিউক্লিয়নে। সো এটাকে 35 দিয়ে ভাগ করবা, তার ভর দিয়ে ভাগ করবা। সো তুমি পেয়ে যাবা 8.22 এত মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এখানে হচ্ছে লিখতে ভুল করে নেই, আমরাই ভুল করছি। দেখো ভুল করা যাবে না, 8.22 কিন্তু দুইটা আছে, একটা মেগা ইলেকট্রন ভোল্ট, একটা ইলেকট্রন ভোল্ট। আমাদের উত্তরটা আসছে মেগা ইলেকট্রন ভোল্টে। সো হুট করে দেখে কিন্তু এটা দাগায় ফেলতে পারি, আমি নিজেই দাগাতে গেছিলাম মাত্র। সো একটু খেয়াল করতে হবে, মেগা ইলেকট্রন ভোল্টে কিন্তু উত্তরটা আসবে। ওকে, আমি দাগানোর সময় একটু কনফিউজ ছিলাম যে ইলেকট্রন ভোল্ট কেন লেখা, মেগা ইলেকট্রন ভোল্ট হওয়া উচিত ছিল, তখন দেখলাম যে মেগা ইলেকট্রন ভোল্টটা দেয়া আছে। সো এই জিনিসটা খেয়াল করবা। ওকে, সো এখন আমরা চলে আসছি হচ্ছে আমাদের পরমাণুর ডিকেতে। পরমাণুর ডিকেটা হচ্ছে একটা ভারী পরমাণু কখনো তোমার স্টেবল হয় না, সে চায় স্টেবল একটা পজিশনে যাইতে। সো স্টেবল পজিশনে যাওয়ার জন্য তাকে হচ্ছে ভেঙে অন্য পরমাণুতে রূপান্তর হতে হয়। সো একটা পরমাণু, মনে করো এটা একটা পরমাণু, এটা যখন ভেঙে অন্য একটা ছোট পরমাণুতে পরিবর্তিত হবে, তখন এটা থেকে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। রশ্মিগুলা কি কি? আলফা, তারপর বিটা, তারপর গামা, এরকম তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। সো এটা তোমরা হচ্ছে মেরি কুরি এবং পিয়েরি কুরি যে এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্ট থেকে তুমি জানতে পারবা যে কোনটা পজিটিভ আদান কোনটা নেগেটিভ আদান। এগুলো তোমার আসলে এত বেশি দরকার নাই এমসিকিউ এর রেসপেক্টে, ওই এক্সপেরিমেন্ট গুলো এত বেশি দরকার নাই যে কিভাবে আমি বুঝছি যে এটা পজিটিভ আদান এটা নেগেটিভ আদান, এটা দরকার নেই। আমাদের এমসিকিউ এর জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে একটা পার্টিকেল থেকে আলফা বের হইলে তার ভর কত কমবে, তার প্রোটন সংখ্যা কত কমবে। বিটা নির্গত হইলে তার ভর কত কমবে, প্রোটন সংখ্যা কত কমবে। গামা নির্গত হইলে কি হবে, সো পরিবর্তিত হয়ে কি হবে, এই জিনিসটা আমাদের জন্য এখন বেশি দরকার। সো সবসময় জিনিসটা মনে রাখবা যে এই পার্টিকেল যখন নির্গত হয়, তোমার দুই পাশে প্রোটন আর ভর দুটাকে ইকুইট করবা, যে এই পাশে প্রোটন নাম্বার যত, এই পাশে টোটাল প্রোটন নাম্বার ততই হবে। এই পাশে তোমার যে ভর যত, এই দুই পাশে ভর কিন্তু সেম হবে। ওকে, সো এই জিনিসটা মনে রাখবা। এখন আমরা তিনটা পার্টিকেল সম্পর্কে একটু জানি। আলফা পার্টিকেলটা হচ্ছে একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, জাস্ট এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস, এই জিনিসটা মনে রাখো যে এটা জাস্ট এটা হিলিয়াম নিউক্লিয়াস। ওকে, হিলিয়াম নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা 2 আর ভর হচ্ছে 4, ভর হচ্ছে 4। ওকে, আর বিটা পরমাণুকে একটু পরে আসতেছি। তাইলে একটা পরমাণু থেকে মনে করো যে একটা পরমাণু আছে এইরকম, আমি জাস্ট র্যান্ডমলি লিখতেছি। মনে করো এক্স একটা পরমাণু আছে যার পারমাণবিক সংখ্যা মনে করো 92 আর তার ভর মনে করো এ, যাই হোক। এটা থেকে যদি আলফা নির্গত হয়, দেখো আলফা যদি নির্গত হয়, আলফা বের হয়ে যাওয়া মানে কি, তো একটা হিলিয়াম বের হয়ে গেছে, মানে তার প্রোটন 2টা বের হয়ে গেছে, ভর 4 বের হয়ে গেছে। তার মানে যে ওয়াই পরমাণুটা গঠন করবে তার প্রোটন 2টা কমে যাবে, তার মানে এখানে পড়ে থাকবে কত, 90, ভর 4 কমে যাবে, পড়ে থাকবে কত, a-4। বুঝা গেছে ইকুয়েশনটা? প্রোটন যদি বের হয়ে যায়, 2টা প্রোটন কমে যাবে, আর এখান থেকে ভরও 4 কমে যাচ্ছে, তার মানে ভরটাও 4 কমে যাবে। জাস্ট ইকুয়েশনটা মিলাবা। ওকে, এখন আসি বিটার ক্ষেত্রে। একটু ঝামেলা আছে। বিটা 2 রকম ভাবে নির্গত হইতে পারে, 2 রকম বিটা নির্গত হইতে পারে। একটা হচ্ছে বিটা মাইনাস, যেটা মূলত একটা হচ্ছে ইলেকট্রন। বিটা মাইনাসটা কাইন্ড অফ হচ্ছে ইলেকট্রন। আর বিটা প্লাসটা হচ্ছে, এটাকে বলা হয় পজিট্রন। এখন বিটা নির্গমন হইলে কি হবে জিনিসটা, পারমাণবিক সংখ্যা বাড়বে নাকি কমবে, এটা বের করার জন্য তোমাকে বিটার কিভাবে তৈরি হয় এই জিনিসটাকে বুঝতে হবে। ওকে, সো বিটা মাইনাস এটা কখন তৈরি হয়, বিটা মাইনাস এটা তখনই তৈরি হয় যখন একটা নিউট্রন ভাঙে। মানে বিটা মাইনাস বা ইলেকট্রন এটা তখনই তৈরি হয় যখন একটা নিউট্রন ভাঙে। একটা নিউট্রন ভাঙলে একটা প্রোটন তৈরি হয় এবং একটা বিটা মাইনাস তৈরি হয়। এটা ইলেকট্রনটাকে বিটা মাইনাস বলো। একটা প্রোটন তৈরি হয় আর একটা বিটা মাইনাস তৈরি হয়, এবং আরেকটা তোমার তৈরি হয় অ্যান্টি নিউট্রিনো, ওইটা তোমার লাগবে না। সো তোমার একটা নিউট্রন যখন ভাঙবে একটা প্রোটন তৈরি হবে এবং একটা বিটা মাইনাস তৈরি হবে। ওকে, ভালো কথা। এখন আমাকে একটু বোঝাও, মনে করো তোমার কাছে এক্স একটা পরমাণু আছে, হ্যাঁ, এটার পারমাণবিক সংখ্যা পি, এটার ভর মনে করো এ। ওকে, এখন এখান থেকে একটা বিটা মাইনাস বের হয়েছে একটা।
একটা বিটা মাইনাস বের হয়েছে। হ্যাঁ, বিটা মাইনাস বের হয়েছে। বিটা মাইনাস তখনই বের হওয়া সম্ভব যখন এখান থেকে একটা প্রোটন, তোমার হচ্ছে এখান থেকে যখন একটা নিউট্রন ভেঙে যাবে। তার মানে একটা নিউট্রন প্রথমে তুমি কমায় দাও, মনে করো একটা নিউট্রন কমায় দিলাম, এই যে দেখো একটা নিউট্রন কমায় দিলাম, তাহলে এ থেকে 1 কমে গেল না? এ থেকে 1 কমে গেছে, একটা নিউট্রন আমি ভেঙে ফেললাম, মানে একটা নিউট্রনকে আমি আলাদা করে ফেললাম। নিউট্রন 1 যদি কমায় ফেলি, নিউট্রন যদি একটা নিয়ে নেই, তার ভর 1 কমে যাবে না? কমে যাবে। মানে তার ভরটা কত হয়ে যাবে? a-1, ভরটা 1 কমে যাবে, তাই তো? ভরটা তার 1 কমে যাবে, ওকে। এখন একটা প্রোটন নিয়ে আমি কাজটা কি করছি, একটা নিউট্রন নিয়ে আমি কাজ কি করছি, সেখান থেকে একটা প্রোটন তৈরি হয়েছে, একটা বিটা তৈরি হয়েছে। বিটা তো বের হয়ে গেছে, প্রোটনটা কি হবে? তার মানে প্রোটনটা তো আবার এই জায়গাতে অ্যাড হবে, তাই না? প্রোটনটা তো আবার এই জায়গাতে চলে আসবে, তাহলে তার প্রোটন সংখ্যাটা আসলে 1 বেড়ে যাবে। এখন বলো, প্রোটন সংখ্যা 1 বাড়লে ভর সংখ্যাও তো 1 বাইরে গেছে আবার, তার মানে ভরের আসলে কোনো চেঞ্জই হয় না, 1 কম ছিল আবার 1 বেড়ে গেছে। তার মানে আলটিমেটলি যেটা হয়, বিটা মাইনাস যখন নির্গত হয় তখন তোমার প্রোটন সংখ্যাটা 1 বাইরে যায়, ওকে। সেটা মনে রাখবা যে বিটা মাইনাস নির্গত হইলে প্রোটন সংখ্যাটা 1 বেড়ে যায়। এখন বিটা প্লাস এটা নির্গত হইলে কি হয়? সো বিটা প্লাস তৈরি হয় কেমনে এটাকে বোঝা লাগবে। পজিট্রনটা তৈরি হয় কেমনে? পজিট্রন তৈরি হয় প্রোটন ভাঙা। একটা প্রোটন যখন ভাঙবে তখন একটা নিউট্রন তৈরি হবে এবং একটা বিটা তৈরি হবে, বিটা প্লাস তৈরি হবে। এখন একটু খেয়াল করো, তোমার কাছে আগে ছিল মনে করো এ, এবং তার পারমাণবিক সংখ্যা ছিল পি। হ্যাঁ, আগে ছিল এ এবং তার পারমাণবিক সংখ্যা ছিল পি। এখন একটা বিটা প্লাস নির্গত হয়েছে। বিটা প্লাস কেমনে নির্গত হবে? অবশ্যই এখান থেকে একটা প্রোটন বের হওয়া লাগবে, তারপরে প্রোটন ভাঙবে এবং বিটা প্লাস নির্গত হবে। তার মানে একটা প্রোটন আগে এখান থেকে আলাদা করে আমাদের সরাইতে হবে, মানে প্রোটন সংখ্যা 1 কমাইতে হবে। প্রোটন সংখ্যা 1 কমাইলে ভর সংখ্যাও 1 কমে যাবে। আমরা একটা প্রোটনকে জাস্ট পুল করে আনলাম আলাদা, তাহলে প্রোটনকে যদি বের করে আনি তাহলে এই ঘটনাটা ঘটবে। এখন ওই প্রোটনকে এখন ভাঙছি, ভাঙে কি হয়েছে? বিটা প্লাস তৈরি হয়েছে, বিটা প্লাস বের হয়ে গেছে এবং আর একটা নিউট্রন তৈরি হয়েছে। নিউট্রনটা তো আবার এই জায়গায় দিয়ে দিবে। তাহলে এখানে যদি আবার একটা নিউট্রন অ্যাড হয়, প্রোটনের সংখ্যা চেঞ্জ হবে না, বাট তার যে এ আছে এটা কিন্তু আবার 1 বেড়ে যাবে। তার মানে যদি বিটা প্লাস নির্গত হয় তাহলে প্রোটন সংখ্যা 1 কমে, এটা জাস্ট মনে রাখবা। সো বিটা মাইনাস নির্গমন হইলে প্রোটন সংখ্যা 1 বাড়ে, বিটা প্লাস নির্গমন হইলে প্রোটন সংখ্যা 1 কমে। ওকে, ক্লিয়ার? আর গামা নির্গমন হইলে কিছু হয় না। এখান থেকে আরেকটা জিনিস এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো যে কোনটার ভেদন যোগ্যতা কত, মানে কতটুকু সে ভেদ করতে পারে। সো আলফা হচ্ছে সবচেয়ে কম, একটা কাগজ দিয়ে আটকে ফেলা যায়। বিটা রশ্মি অনেকটুকু তোমার হচ্ছে যায়, তারপরেও অ্যালুমিনিয়ামের পাত দিয়ে সেটা হচ্ছে আটকায় দেওয়া যায়। বাট গামা রশ্মি অ্যালুমিনিয়ামের পাতও ভেদ করে যেতে পারে, সেটা সীসাতে যায় আটকায়। ওকে, আরেকটা জিনিস তোমাদের এখান থেকে লাগবে, সেটা হচ্ছে যে এগুলো আসলে কি রকম টাইপের। দেখো, এই দুইটা হচ্ছে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএম ওয়েভ। এটাও কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বাট এই আলফাটা কিন্তু একটা পার্টিকেল। দেখবা যখন হচ্ছে বলি আলফা পার্টিকেল, বিটা রশ্মি গামা রশ্মি, বাট আলফা কিন্তু পার্টিকেল। এই জিনিসটা মনে রাখবা, বা বস্তু। ডান। আরেকটা মনে রাখবা হচ্ছে যে এই জিনিসগুলো, যে আলফার মধ্যে কি আছে, 2টা প্রোটন 2টা নিউট্রন, বিটা মানে হচ্ছে ইলেকট্রন, তাদের ভর, আলফার ভর তুমি এমনি বের করতে পারবা, তাই না? যে 2টা প্রোটন 2টা নিউট্রনের টোটাল ভর কত, এমনি তুমি এগুলো বের করতে পারবা। চার্জ কত, আয়নীকরণ ক্ষমতা কত, জাস্ট একটু মনে রাখবা এমসিকিউ এর জন্য। ঠিক আছে, ওকে। দেখো কি বলছে, এই জায়গাতে এক্স কণাটি কি হবে, দেখো কি হয় এই জায়গাতে। আমাদের এখানে কি ছিল দেখো তো, আমাদের এখানে কি ছিল, 2 আর 2, 2 আর 2 কত প্রোটন সংখ্যা, 2 আর 2 কত 9। এই পাশে প্রোটন সংখ্যা কত 8, তাহলে এইটার প্রোটন সংখ্যা কত 1। 2 পাশ জাস্ট ইকুইট করো। এই পাশে ভর কত, 14 আর 4 18, এই পাশে 17, তার মানে এটাও ভরও কত 1। তাহলে ভরও 1, পারমাণবিক সংখ্যাও 1, মানে প্রোটন নাম্বারও 1। এটা কিসের? এটা আসলে প্রোটনের। এটা আসলে কার? এটা আসলে প্রোটনের। অজানা কণাটা একটা প্রোটন। ওকে, আলফা বিটা কণা রশ্মিকে ভরের ঊর্ধ্বক্রমে সাজানো যাবে কিভাবে সাজাবা? আলফার ভর সবচেয়ে বেশি, তার চেয়ে কম বিটার, তার চেয়ে কম গামার ভর সবচেয়ে কম, তার চেয়ে বেশি বিটার, তার চেয়ে বেশি আলফার। এটাই হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। ঠিক আছে, পরেরটা দেখো, সাস্টে আসছে 1516 সালে। কোন সেট সম্পূর্ণ তাড়িৎ চৌম্বক বিকিরণ ভুক্ত নয়?
মানে নিচের কোন সেটটার সবগুলাই তাড়িৎচুম্বক তরঙ্গ না? তাহলে যেটার মধ্যে আলফা আছে ওটাই উত্তর, কারণ আলফাটাই আমরা জানি যেটা তাড়িৎচুম্বক তরঙ্গ না। পরেরটা বিসমাথ, এটা তেজস্ক্রিয় বিক্রিয়ার পরে পোলাডিয়াম এটা তৈরি হয়েছে। ওকে, এখানে বিকিরণ কি হইতেছে? ওকে দেখো তো, এখানে ভর সংখ্যা সেম আছে, বাট প্রোটন সংখ্যা 1 বেড়ে গেছে। প্রোটন সংখ্যা 1 বাড়লে কি ডিকে হয়েছে? বিটা মাইনাস ডিকে হয়েছে। বিটা মাইনাস ডিকে হইলে প্রোটন সংখ্যা 1 বাড়ে, বিটা প্লাস ডিকে হইলে প্রোটন সংখ্যা 1 কমে। ক্লিয়ার? ওকে, পরেরটা আসো। পাশের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স হচ্ছে কি? আমি বাবার বলছি 2 পাশ জাস্ট ইকুইট করবা। দেখো প্রোটন 2টা, এখানে 2টা, মানে 6। সো 6 আর 6 ঠিক আছে, তার মানে এটার প্রোটন সংখ্যা 0। ভর সংখ্যা দেখো 9 আর 4, 9 আর 4 13, এখানে আছে 12, তার মানে এখানে 1, তার মানে কি? এটা নিউট্রন, যার ভর 1, প্রোটন সংখ্যা 0। ওকে, ডান। যখন একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে একটা বিটা কণা নির্গত হয় তখন কি হয়? নিউক্লিয়াস থেকে যখন একটা বিটা কণা নির্গত হয়, তার প্রোটন সংখ্যা 1 বাড়তেও পারে, প্রোটন সংখ্যা 1 কমতেও পারে। দেখো ভর সংখ্যা 1 কমে, এটা সত্য না। পারমাণবিক সংখ্যা 1 কমে যায়, পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যায়। দুইটাই কিন্তু সত্য হইতে পারে, এটাও কিন্তু সত্য হইতে পারে, এটাও কিন্তু সত্য হইতে পারে। দুইটাই কিন্তু সত্য হইতে পারে, কারণ আমরা জানি যে বিটা কণা আসলে 2 রকম, বিটা প্লাস, বিটা মাইনাস। বিটা মাইনাস নির্গত হইলে পারমাণবিক সংখ্যা 1 বাড়বে, বিটা প্লাস নির্গমন হলে পারমাণবিক সংখ্যা 1 কমবে। বাট বিটা প্লাসটাকে আসলে বিটা বলা হয় না, এটাকে বলা হয় পজিট্রন। পজিট্রন, তার মানে বিটা বলতে আমরা বিটা মাইনাসকেই বোঝাই। সো বিটা মাইনাস যদি হয়, তাহলে বিটা মাইনাস নির্গত হইলে পারমাণবিক সংখ্যা 1 কি হবে? বেড়ে যাবে। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের নিউক্লিয়ার ডিকে, বা যেখান থেকে হচ্ছে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, এন্ড খুবই মজার একটা টপিক, যে পারমাণবিক ক্ষয় হচ্ছে। সো এই জিনিসগুলো পড়বো। আচ্ছা, সো এই পরমাণুর ভাঙনে যে জিনিসটা হয় একটু খেয়াল করো। মনে করো তোমার কাছে 100 পরমাণু আছে, হ্যাঁ? একটু পরে এসে দেখলা যে 100টা নাই, 80টা পড়ে আছে। একটু পরে এসে আবার দেখলা যে 80টাও নাই, 60টা হয়ে গেছে। এখন একটু পরে দেখলা আরো কমে গেছে। তার মানে একটা ভারী পরমাণু প্রতি সময়ে যে ভাঙতে থাকে, প্রত্যেকটা সময় হচ্ছে সে হচ্ছে ভেঙে ছোট ছোট পরমাণুতে রূপান্তরিত হইতে থাকে। সো এই পরমাণুর ভাঙনটা প্রতি সেকেন্ডেই চলতে থাকে, প্রতি সেকেন্ডেই চলতে থাকে। দ্যাট মিনস আমরা একটা জিনিস এই জায়গাতে যদি একটু খেয়াল করি তাহলে একটু দেখতে পারবো। মনে করো যে ভাঙনের হারটা এরকম, যে মনে করো তোমার কাছে 100 পরমাণু আছে, প্রতি সেকেন্ডে 5টা ভাঙতেছে। তখন তোমার কাছে যখন 80টা পরমাণু আছে, তখন হয়তো প্রতি সেকেন্ডে 4টা ভাঙতেছে। তোমার কাছে যখন 60টা পরমাণু আছে, প্রতি সেকেন্ডে হয়তো 3টা ভাঙতেছে। তার মানে প্রতি সেকেন্ডে কয়টা করে ভাঙবে এটা ডিপেন্ড করে যে ওই সময়ে তোমার কাছে কতগুলা পরমাণু আছে, কতগুলা নিউক্লিয়াস আছে। প্রতি সেকেন্ডে কতগুলা ভাঙবে বা ভাঙনের হারটা, যে প্রতি সেকেন্ডে টি এর সাপেক্ষে এন এর পরিবর্তনটা, প্রতি সেকেন্ডে কতগুলা ভাঙবে বা প্রতি সেকেন্ডে কতগুলা নিউক্লিয়াসের পরিবর্তন হবে, এটা ডিপেন্ড করতেছে ওই সময়টাতে তোমার কাছে কতগুলা পরমাণু আছে। এটা কখনোই তোমার শুরুতে কতগুলা পরমাণু ছিল সেটার উপর ডিপেন্ড করে না, ওই মুহূর্তে তোমার কাছে কতগুলা পরমাণু ছিল ওইটার উপর ডিপেন্ড করে। তার মানে তোমার যে ভাঙনের হার, অর্থাৎ তোমার যে নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াসের নাম্বারের পরিবর্তনের হারটা তোমার ওই সময়ে কতগুলো নিউক্লিয়াস আছে এই নাম্বারের সমানুপাতিক। তোমার যদি ওই সময়ে বেশি সংখ্যক নিউক্লিয়াস থাকে, তাহলে বেশি সংখ্যক পরমাণু ডিকে হবে, বুঝছো? বেশি সংখ্যক পরমাণু অন্য পরমাণুতে রূপান্তর হয়ে যাবে, বেশি সংখ্যক পরমাণু ভাঙন হবে। সো এটা কখনোই কিন্তু শুরুর পরমাণু সংখ্যা না, যে এই সময়ে তুমি ভাঙনের হারটা দেখতেছো ওই সময়ের পরমাণুটা, ওই সময়ে কতগুলো পরমাণু আছে তোমার সিস্টেমে সেটার উপর ডিপেন্ড করে। ওকে, তুমি এই গ্রাফটা দেখলে বুঝতে পারবা। মনে করো তোমার কাছে শুরুতে এই n0 পরিমাণ পরমাণু ছিল। সো এখানে ভাঙনের হারটা তুমি দেখো, এটার ঢালটাই কি ভাঙনের হার হবে না? যে প্রতি সেকেন্ডে কতগুলো পরমাণু ভাঙতেছে, তাইলে এটার ঢালটাই কি ভাঙনের হার হবে না? তাহলে দেখো প্রথমে এটা একটু অনেক লম্বা, মানে একদম সোজাসুজি নামতেছে, মানে অনেকটাই তাড়াতাড়ি নামতেছে, অনেকটা তাড়াতাড়ি পরমাণুগুলো ভাঙতেছে। কারণ কি? কারণ শুরুতে তার অনেক বেশি পরমাণু আছে, অনেক বেশি তার কাছে পরমাণু আছে, এই কারণে শুরুতে ভাঙনটা বেশি হচ্ছে। যত সময় যাচ্ছে দেখো পরমাণু সংখ্যা যখন কমে গেছে, তোমার কাছে যখন পরমাণু সংখ্যা অ্যাভেলেবেল পরমাণু সংখ্যা যখন কমে গেছে, তখন দেখো ভাঙনটাও কিন্তু কমে গেছে, আর ভাঙতেছে না, বেশি পরমাণু চেঞ্জ হচ্ছে না, বেশি পরমাণু ভাঙতেছে না। তার মানে ভাঙনের হারটা ওই সময়ে পরমাণুগুলা কতগুলা পরমাণু আছে সেটার উপর ডিপেন্ডেন্ট। ওকে, সো এখান থেকে তুমি একটা সমানুপাতিক ধ্রুবক পাও, সেটা হচ্ছে তোমার ল্যামডা, এটাকে বলা হয় ক্ষয় ধ্রুবক,
বা অবক্ষয় ধ্রুবক, এটার ভ্যালুটা হচ্ছে তোমার, এটা এককটা হচ্ছে পার সেকেন্ড বা পার ডে। এটা ওই ফর্মুলায় টি এর উপর ডিপেন্ড করে আছে, মেইনলি পার সেকেন্ড। এই ল্যামডার এককটা পার সেকেন্ডে ক্যালকুলেট করা হয়। সো এটাকে তুমি যদি সলভ করো, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে তুমি যদি সলভ করো, ডিটিটাকে ওই পাশে নাও, এনটাকে এই পাশে আনো, যে তোমার কাছে আসা হচ্ছে ডিএন বাই এন, ওই পাশে হচ্ছে মাইনাস ল্যামডা ডিটি, এরকম আছে না, ল্যামডা ডিটি। এখন তুমি এটাকে ইন্টিগ্রেট করো, খুবই সিম্পল ইন্টিগ্রেশন, যে তোমার কাছে এন নট পরমাণু ছিল, বর্তমানে আছে এন, তোমার টি সময় 0 থেকে টি পর্যন্ত, তাহলে এখান থেকে ফর্মুলা পেয়ে যাবে এরকম। এখানে 1/n কে ইন্টিগ্রেট করলে তুমি কি পেয়ে যাবা, লন ln n। সো lnটাকে ওই পাশে নিলে e টু দি পাওয়ার চলে আসবে। সো আলটিমেটলি একটা ফর্মুলা চলে আসে এরকম, যে n ইকুয়ালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। অর্থাৎ 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 যে একটা পরমাণুর শুরুতে যদি n নট সংখ্যক পরমাণু থাকে, টি সময় পরে পরমাণু পরে থাকবে n গুলা। এই n ভ্যালুটা কিন্তু কতগুলা ক্ষয় হয়েছে এইটা না, এই n ভ্যালুটা হয়েছে যে টি সময় পরে কতগুলা অবশিষ্ট আছে। তার মানে এটা হচ্ছে অবশিষ্ট পরমাণুগুলা, কতগুলা ক্ষয় হয়েছে ওইটা না, কতগুলা অবশিষ্ট আছে, টি সময় পরে কতগুলা অবশিষ্ট আছে সেটা। বুঝতে পারছো, টি সময় পরে কতগুলো অবশিষ্ট আছে সেটা। ওকে, সো এই গ্রাফ থেকে তোমাদের অনেকটা প্রশ্ন আসতে পারে, অনেকগুলো প্রশ্ন আসতে পারে। প্রথম কথা, যে তুমি কেমিস্ট্রিতে মনে হয় পড়বা যে তোমাদের কেমিস্ট্রিতে বিক্রিয়ার হার বলে একটা ব্যাপার আছে। হ্যাঁ, বিক্রিয়ার ক্ষয়, বিক্রিয়ার হার, এই জিনিসগুলো নিয়ে অনেক ওইখানে আছে। প্রথম ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, তৃতীয় ক্রমের বিক্রিয়া। সো দেখবা যে এই জিনিসগুলো হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। সো প্রথম ক্রমের বিক্রিয়া আসলে কখনো শেষ হয় না, মানে এই পরমাণু ডিকেটা কখনোই শেষ হবে না। তোমাকে যদি আমি বলি যে তোমার কাছে n নট সংখ্যক পরমাণু আছে, এই সবগুলা কখন ভেঙে অন্য পরমাণুতে রূপান্তর হয়ে যাবে, তোমার উত্তর হবে এটা কখনোই সবগুলা ভাঙবে না। মানে এটা ভাঙবে, সবগুলা যায় ইনফিনিটিতে যায় সবগুলা ভাঙবে, মানে এই বিক্রিয়া কখনো শেষ হবে না, সো এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, এই গ্রাফ থেকে আরো প্রশ্ন আসতে পারে, যেগুলো তোমরা কনসেপ্ট বুকে দেখতে পাবা, যে সুন্দর সুন্দর ম্যাথ দিছে এখান থেকে, যে এখান থেকে এই গ্রাফের ঢাল নির্ণয় করতে বলতে পারে। এই গ্রাফের ঢালটা অ্যাকচুয়ালি কিছুই না, এই গ্রাফের ঢালটা হচ্ছে তোমার ডিএন বাই ডিটি। দেখো, তুমি এই ইকুয়েশনটা জানো, এই ইকুয়েশনটা কোন ইকুয়েশন, এই যে এইটার ইকুয়েশন, যে n ইকুয়ালস টু n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটার ইকুয়েশন। তাহলে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করো, তাইলে তুমি এটা ঢালের ইকুয়েশন পেয়ে যাবা। খুবই সিম্পল। তার মানে যে কোনো সময়ে তোমাকে যদি ঢাল বের করতে বলে, তুমি কিন্তু খুব ইজিলিও সেটা বের করতে পারবা, যে কোনো সময় ঢাল বের করতে বলে ইজিলি বের করতে পারবা। সো একটা জিনিস দেখলাম, যে এই ফর্মুলা থেকে আমরা একটা জিনিস জানি, যে টি সময় পরে আমার কাছে কতগুলো পরমাণু অবশিষ্ট থাকবে, এই জিনিসটা আমরা জানি। এখন আরেকটা কনসেপ্ট তোমার জানতে হবে, সেটা হচ্ছে হাফ লাইফ জিনিসটা কি। মেইনলি এটা তুমি নিজেই করতে পারবা, যে তুমি জানো হাফ লাইফ বলতে বোঝায় যে তোমার কাছে যতগুলো পরমাণু আছে, মনে করো এখন 100টা আছে, কত সময় পরে 50টা হয়ে যাবে। এই যে কত সময়, ওই সময়টাই হচ্ছে তোমার হাফ লাইফ। ওকে, ওই সময়টাই হচ্ছে হাফ লাইফ, মানে যত সময় পরে তোমার এক্সিস্টিং পরমাণুর অর্ধেক হয়ে যায়, ওইটাই হচ্ছে হাফ লাইফ। তাহলে এখন একটু দেখো, তুমি জানো এই ফর্মুলাটা, আমি বলতেছি কত সময় পরে অর্ধেক হয়ে যাবে, ওইটাই হচ্ছে হাফ লাইফ। তাইলে এই এনটা কি, এই এন নটের অর্ধেক না, তার মানে আলটিমেটলি হয়ে যাবে হাফ ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি হাফ। মানে কত সময় পরে অর্ধেক হয়ে যায়, ওইটাই তো আমার হাফ লাইফ। তার মানে ওই সময়টাকে আমরা হাফ লাইফ বলতেছি, তাহলে এখান থেকে তুমি তোমার হাফ লাইফটা বের করো, তুমি তোমার টি হাফটা বের করো। টি হাফটা আসবে হচ্ছে ln2 ডিভাইডেড বাই তোমার হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে তোমার টি হাফ, ln2 ডিভাইডেড বাই ল্যামডা। এখান থেকে আসে, তুমি জাস্ট এই ইরে এই পাশে নিয়ে আসো, ln হয়ে যাবে, তারপর তুমি জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করে টি হাফের ভ্যালু বের করতে পারবে। ওকে, এটা হচ্ছে তোমার টি হাফ বা অর্ধেকায়ু কত, মানে কত সময় পরে অর্ধেক হয়ে যাবে সেই সময়টা। এটার সাথে আরেকটা সম্পর্ক আছে, সেটাকে বলা হয় মিন লাইফ। ওটার নাম কি, মিন লাইফ বা গড় আয়ু। সো গড় আয়ুর ডিরাইভেশনটা আমাদের যেহেতু রিক্যাপ ক্লাস নিচ্ছে, আমাদের জন্য লাগবে না, সেটা জাস্ট মনে রাখবা যে আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে গড় আয়ু বা মিন লাইফ। ঠিক আছে, গড় আয়ুর সম্পর্কটা এখানেই মনে রাখবা, যে এটা আসলে টাউ ইন্টু ln2। মেনলি তোমার যে ক্ষয় দ্রবক আছে, এই ক্ষয় দ্রবকের ব্যস্তানুপাতিকই হচ্ছে তোমার গড় আয়ু, মানে ক্ষয় দ্রবকের ইনভার্সটাই হচ্ছে তোমার গড় আয়ু।
সো তুমি এই সম্পর্কটা মনে রাখবে, এই একটা সম্পর্ক মনে রাখলেই তোমার সবগুলা হয়ে যাবে, এই একটা সম্পর্ক মনে রাখলেই তোমার সবগুলা হয়ে যাবে। ঠিক আছে? সো টি হাফ ইকুয়ালস টু ln2 বাই তোমার ল্যামডা আর টাউ ইন্টু ln2। সো এইটা সম্পর্কটা জানলেই হয়ে যাবে। আর এই জায়গাতে মনে রাখতে হবে যে এই এনটা হচ্ছে টি সময় পরে অবশিষ্ট পরমাণু। তোমাকে যদি বলে যে টি সময় পরে কতগুলা ক্ষয় হয়েছে, ওইটা যদি তোমাকে বের করতে বলে, তখন কিন্তু তোমার কাছে এন চাই নাই, তোমার কাছে চাইছে হচ্ছে এই জিনিসটা, যে এন নট মাইনাস এন, এই জিনিসটা চাইছে, মানে কতগুলা ক্ষয় হয়েছে, ক্ষয়প্রাপ্ত কতগুলা ক্ষয়প্রাপ্ত টি সময় পরে বা টি সময়ে কতগুলা ক্ষয়প্রাপ্ত হয়েছে। বুঝছো? তখন ফর্মুলা হয়ে যাবে এরকম যে 1, তুমি হচ্ছে এন নট কমন নাও, এন নট কমন নিলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এই ফর্মুলা মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট টি সময় পরে কতগুলো অবশিষ্ট আছে বের করবা, এন নট থেকে বিয়োগ করবা, তাহলে ক্ষয়প্রাপ্তটা পেয়ে যাবা। খুবই ইজি জিনিসটা, খুবই ইজি। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের যে নর্মাল ফর্মুলাটা ছিল এটাকে একটু মডিফাই করব। নর্মাল যে ফর্মুলাটা ছিল সেটা ছিল হচ্ছে এন ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। সো এটাকে আমরা একটু ডিভিশন আকারে লিখবো, এন ডিভাইডেড বাই এন নট ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই জায়গাতে ল্যামডার ভ্যালু বসাবো, মানে ল্যামডাকে টি হাফ দিয়ে রিপ্লেস করব। এই ল্যামডাকে টি হাফ দিয়ে রিপ্লেস করব কেন? কারণটা হচ্ছে অনেক প্রশ্নে আমাদের টি হাফ দেয়া থাকে, ল্যামডা দেয়া থাকে না। সো এই কারণে আমরা যদি এখানে টি হাফ দিয়ে রিপ্লেস করি তাহলে কি আসবে দেখো তো, মাইনাস এখানে আসবে ln2 ডিভাইডেড বাই টি হাফ ইন্টু হচ্ছে টি। তাইলে এটা যদি তুমি সলভ করো এখান থেকে এরকম পাবা যে 1/2, এইটার পাওয়ার হচ্ছে টি বাই টি হাফ। সো এটা আমরা কখন ইউজ করবো? যখন আমাদের দুইটা টাইম দেওয়া থাকবে। এই ফর্মুলাটা স্পেশাল, এইটা আমরা তখন ইউজ করবো যখন আমাদের দুইটা টাইম দেওয়া থাকবে আর এন নট কিছু একটা বের করতে হবে। তাহলে আমাদের ম্যাথগুলো তাড়াতাড়ি হবে, বুঝছো? যখন আমাদের দুইটা টাইম দেওয়া থাকবে, ওইটা আসলে ওই ফর্মুলা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে, বাট ইজি হচ্ছে এটা দিয়ে করা। যখন আমাদের দুইটা টাইম দেওয়া থাকবে, তখন আমরা এটা দিয়েই করে ফেলবো। আর ওইটার মাঝে ল্যামডা ln2 বাই টি হাফ ওইটা বসাইতে হবে না, তখন আমাদের ওইটার মধ্যে বসালেও হবে। আলটিমেটলি এটা তো আসছে ওইটা থেকেই, রাইট? ওকে, চলো ম্যাথ দেখি, দেখবো যে সবগুলা ম্যাথ খুবই ইজি। দেখো রেডিয়ামের অর্ধেক দা বলছে 1 গ্রাম রেডিয়াম থেকে 10 সেন্টিগ্রাম ক্ষয় হবে কত সময়ে। দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই ফর্মুলাটা আছে না, এটা শুধুমাত্র এন এর জন্য সত্যি তা না, এটা এন এর জন্য সত্যি। তোমার যদি এম বলো, এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এম এর জন্য সত্যি। তুমি যদি ডাব্লিউ বলো তাইলেও এই ফর্মুলাটা সত্যি। তুমি যদি তোমার এ বলো, এ মানে হচ্ছে তোমার তেজস্ক্রিয়তা, ওই তেজস্ক্রিয়তার জন্য এটা সত্যি। বুঝছো? শুধুমাত্র নিউক্লিয়াসের নাম্বারের জন্যই সত্যি না, সবগুলোর জন্যই সত্যি, জিনিসটা মনে রেখো। ওকে, সেখানে দেখো একটা রেডিয়ামের অর্ধেক এত, কত বছরে 1 গ্রাম রেডিয়াম থেকে 10 সেন্টিগ্রাম ক্ষয়প্রাপ্ত হবে। দেখো এখানে দিছে ক্ষয়প্রাপ্ত হওয়ার সংখ্যা, বাট আমাদের কি দরকার, আমাদের ফর্মুলায় আমরা কি ইউজ করি? ফর্মুলায় আমরা ইউজ করি হচ্ছে n ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে nটা হচ্ছে অবশিষ্ট কতটুকু, তাইলে nটা আগে বের করি। আমার কাছে ছিল 1 গ্রাম, কতটুকু ক্ষয়প্রাপ্ত হচ্ছে 10 সেন্টিগ্রাম, মানে 10 ডিভাইডেড বাই 100 এত গ্রাম ক্ষয়প্রাপ্ত হয়েছে। তাইলে আমার কাছে এখন পড়ে আছে কত? আমার কাছে পড়ে আছে 9/10 এত গ্রাম, রাইট? এটা আমার কাছে পড়ে আছে। এখন খুবই সিম্পল, দেখো তোমার কাছে পড়ে আছে 9/10, তোমার কাছে আগে ছিল হচ্ছে 1 গ্রাম, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওকে, সো তুমি এখান থেকে জাস্ট বের করো। দেখো 9/10, এটাকে তুমি দুই পাশে ln নাও, সো ln 9/10 ইকুয়ালস টু পেয়ে গেছো তুমি কি, মাইনাস ল্যামডা টি এর ভ্যালু পেয়ে গেছো। মাইনাস ল্যামডা টি এর ভ্যালু গেছো, তোমার এখানেও একটা মাইনাস আসছে। ln 9/10 যখন তুমি দিবা, একটা মাইনাস আসবেই, মাস্ট আসবেই, কারণ এই এনটা অবশ্যই এন নট থেকে ছোট। ভাঙার পরে যতগুলো আছে ওগুলো অবশ্যই শুরুটা সমান না, শুরুটা থেকে ছোটই। সো ট্রিক্স হইলো এটারে বসা বা ক্যালকুলেটরে উল্টা ভাবে, কারণটা এই মাইনাসটা যখন এই পাশে আসবে তখন ln এর ভ্যালু কিন্তু উল্টে যাবে। মানে করো ln 1/x বললাম, মানে 1 ln x বললাম মাইনাস ln x, এটাকে তুমি এইভাবে লিখতে পারবে ln 1/x। বুঝছো? সো আমরা আসলে যেন ক্যালকুলেটরে মাইনাস না আসে, এখানে ট্রিক্স খাটায় যখন আমাদের এমসিকিউটা সলভ করবো আমরা ক্যালকুলেটরে তোমার উল্টা বসাবো, মানে আমরা ক্যালকুলেটরে বসাবো এটার উল্টা, মানে 10/9। তাহলে আমাদের ওই মাইনাসের ঝামেলাটা থাকতেছে না। তার মানে আমরা যেই ভ্যালুটা পাইছি এটা আসলে ল্যামডা টি এর ভ্যালু, ক্যালকুলেটরে যেই ভ্যালুটা পাইছি এটা আসলে ল্যামডা টি এর ভ্যালু। এখন আমাদের এখান থেকে টি বের করতে হবে। সো ল্যামডার ভ্যালুর সমান সমান জানি কি, ln2/t হাফ।
ln2 বাই টি হাফ। তার মানে আমাদের টি হাফ দিয়ে গুণ হবে, ln2 দিয়ে ভাগ হবে, টি হাফ দিয়ে গুণ হবে, ln2 দিয়ে ভাগ হবে, তাইলে আমাদের আনসারটা মিলে যাবে, রাইট? টি হাফ কত? 1600 বছর, 1620 বছর। তো আনসারটা আসবে 246.21 এত বছর। ওকে, পুরোটা ক্যালকুলেটর সলভ করবা খুবই কম সময়। দেখো, প্রথমত তুমি জাস্ট দেখেই বুঝে ফেলতে পারবা যে 1 গ্রাম থেকে 10 সেন্টিগ্রাম বিয়োগ হয়েছে, মানে 0.9 এত গ্রাম হচ্ছে তোমার কাছে অবশিষ্ট আছে। তাহলে তুমি ln কি করবা? 1/0.9, মানে এটার উল্টা, তুমি পেয়ে গেছো ল্যামডা টি। সো এটারে তুমি কি করবা? এটারে তুমি হচ্ছে গুণ করবা হচ্ছে 1620 দিয়ে, ভাগ করবা হচ্ছে ln2 দিয়ে। ডান, তোমার আজকের উত্তর চলে আসে 146। সো এভাবে করবা, পুরোটাই ক্যালকুলেটর করবা, হাতে করার কিচ্ছু দরকার নেই, হাতে করার কিচ্ছু দরকার নেই। কি বলছে? একটা তেজস্ক্রিয় পরমাণুর অর্ধেক এত 8 দিনে পদার্থের কত পার্সেন্ট অবক্ষয় হবে। আমি বলছিলাম যখন দুইটা টাইম দেওয়া থাকবে, মানে অর্ধেও দেওয়া থাকবে এবং একটা টাইম পরে তোমার কত অংশ বা কি, এগুলো প্রশ্ন যদি থাকে, তুমি ইউজ করবা হচ্ছে দুইটা টাইমের ফর্মুলাটা, মানে n/n0 ইকুয়ালস টু হাফ টু দি পাওয়ার t/t½ বুঝতে পারছো? তাহলে এখন তুমি এখানে অ্যাপ্লাই করো 1/2 হোল টু দি পাওয়ার কত? পুরাটার উপর পাওয়ার হচ্ছে তোমার, পুরাটার উপর পাওয়ার হচ্ছে কত দেয়া? 8/3.5, সো 8/3.8, রাইট? সো তোমার আসছে হলো 0.33, মানে তোমার 23% অবশিষ্ট থাকবে। বাট প্রশ্নে কিন্তু চাইছে ক্ষয়প্রাপ্ত কতটুকু হবে, তার মানে 100 থেকে বিয়োগ করলে হবে, তার মানে 76.8 এতটুকু ক্ষয়প্রাপ্ত হবে এবং 23% অবশিষ্ট থাকবে। দেখো এমসিকিউটা আরো কিউট হইতো যদি এখানে 23 এর একটা অপশন দেয়া থাকতো, তাহলে এই দুইটার মাঝে অনেকেই ভুল করতো, বুঝছো? এই দুইটার মাঝে অনেকেই ভুল করতো, কারণ 23.2 এখান থেকে উত্তর আসতেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু অবক্ষয়টা চাইছে, মানে কত অংশ ক্ষয় হয়েছে ওইটা তোমার কাছে চাইছে, মানে 100 থেকে বিয়োগ করতে হবে। ওকে, পরেরটা, একটা রেডনের 60% ক্ষয় হতে কতদিন সময় লাগবে? ওকে, 60% ক্ষয় হতে কতদিন সময় লাগবে? দেখো, তুমি চাইলে এটা এইভাবে করতে পারো, n = n0 e⁻ λt ফর্মুলা লিখে তারপর বসায় টসায় করতে পারো, বাট করবা মুখে মুখে, করবা ব্রেইনে, ক্যালকুলেটরে জাস্ট ভ্যালুটি চাপ দিবা, ঠিক আছে? 60% ক্ষয় হয়েছে মানে অবশিষ্ট আছে কত? 40%। তার মানে তুমি ln এর মধ্যে কি বসাবা? ln এর মধ্যে বসাবা হচ্ছে 1/0.4, মানে উল্টাটা। 0.4 বসানোর দরকার ছিল, বাট আমরা যেন মাইনাস না আসে এই কারণে উল্টাটা বসাইছি। আমরা পেয়ে গেছি ল্যামডা টি এর ভ্যালু পেয়ে গেছি। সো আমাদের ল্যামডা ভ্যালু অর্ধেক থেকে বের করতে হবে। সো এটাকে আমাদের টি হাফ দিয়ে গুণ করতে হবে 3.82 এবং ln2 দিয়ে ভাগ করতে হবে, উত্তর আসবে 5.04, মানে 5। বুঝতে পারছো? সো মনে মনে করবা, সবটা মাথার মধ্যে ক্যালকুলেশন করবা। তুমি 40% অবশিষ্ট আছে মানে 0.4, 40% অবশিষ্ট আছে মানে n/n0, এটা মানে 0.4, এটা তোমার কাছে দেয়া। বাট তুমি বসাবার সময় ln এইটা বসাবা না, এটার উল্টাটা বসাবা, ইনভার্স, মানে 1/0.4 এর ইনভার্সটা বসাবা, কারণ যেন মাইনাসটা না আসে। তার মানে তোমার কাছে ল্যামডা টি এর ভ্যালু পেয়ে গেছো। ল্যামডা টি মানে কি ছিল? দেখো, ল্যামডা টি এর ভ্যালু তুমি পেয়ে গেছো। ল্যামডা টি মানে কি ছিল? যে এই জায়গাতে ছিল ln2 / t½ তার মানে তুমি টি হাফ দিয়ে গুণ করবা, ln2 দিয়ে ভাগ করবা, তাইলেই তুমি টি পেয়ে যাবা। বুঝছো? টি হাফ দিয়ে গুণ করবা, ln2 দিয়ে ভাগ করবা, খুবই সিম্পল। সবটা করবা ক্যালকুলেটরে মনে মনে। একটা তেজস্ক্রিয় পদার্থের অর্ধেও 40 দিন, সম্পূর্ণ নিঃশেষ হতে কত সময় লাগবে? খুবই ট্রিকি একটা প্রশ্ন। ওকে, সো এই বিক্রিয়াগুলা বা এই টাইপের আগুলা কখনোই শেষ হয় না। সো সম্পূর্ণ শেষ হতে সময় লাগবে ইনফিনিটি। ওকে, ঠিক আছে, ডান। পরেরটা, 1 খণ্ড রেডিয়াম 4000 বছর তেজস্ক্রিয় নিঃসরণ করে 1/5 অংশে পরিণত হয়। তার মানে এটা কি অবশিষ্ট না? অবশিষ্টটাই দেয়া, ক্ষয় ধ্রুবক বের করতে বলছে। খুবই সিম্পল। তার মানে আমরা ln এর ভিতর কি বসাবো? আমাদের দেখো n/n0টা দেয়া 1/5, আমরা 1/5 বসাবো না, আমরা বসাবো 5, মানে উল্টাটা, যেন মাইনাসটা না আসে। বুঝছো? তাহলে আমরা যেটা পাইছি এটা হচ্ছে ল্যামডা টি এর ভ্যালু। সো ল্যামডা টি এর ভ্যালুকে টি দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কি পেয়ে যাবো? আমাদের ল্যামডার ভ্যালু পেয়ে যাবো যে 4.02 × 10⁻⁴ এত পার ইয়ার। উত্তরটা কিন্তু পার ইয়ারে, যেহেতু টি এর ভ্যালুটা আমরা ইয়ারে বসাইছি। ওকে, অপশনে অন্যরকম থাকতে পারতো, পার মিনিটে উত্তর থাকতে পারতো, পার সেকেন্ডে উত্তর থাকতে পারতো, তখন তোমাকে এই টিটাকে সেকেন্ডে নিতে হইতো বা মিনিটে নিতে হইতো, তো মিনিটে নিয়ে ভাগ করতে হইতো। খুবই সিম্পল কিন্তু। পরেরটা, কোন একটা তেজস্ক্রিয় পরমাণুর অর্ধেও 10 দিন, কত দিনে এত অংশ ক্ষয়প্রাপ্ত হবে? ক্ষয়প্রাপ্ত যদি এত অংশ হয়, অবশিষ্ট কত অংশ থাকবে?
25%। তাহলে তুমি ln এর ভিতর কি লিখবা? ইনভার্স 0.25। এটা তুমি পেয়ে গেছো ল্যামডা টি এর ভ্যালু। ল্যামডা টি এর ভ্যালু পেয়ে গেছো। এটাকে তুমি ln2 দিয়ে ভাগ করবা, ln2 দিয়ে ভাগ করবা আর টি হাফ দিয়ে গুণ করবা, তুমি পেয়ে যাবে 20 days। বাট এটা আসলে মুখে মুখে করা যায়, এগুলো মুখে মুখে করাই ভালো যখন তোমার হচ্ছে এইরকম পার্সেন্টেজ গুলো দেওয়া থাকবে। পার্সেন্টেজ গুলো যখন এরকম দেওয়া থাকবে, হ্যাঁ, যে তোমার কত অংশ অবশিষ্ট থাকবে ওটার পার্সেন্টেজ যখন এরকম দেওয়া থাকবে যে 50% বা 25% বা তোমার হচ্ছে 12.5 বা তোমার হচ্ছে 6.something বা তোমার 3.something, এরকম যখন দেওয়া থাকবে তখন তুমি এটা মুখে মুখে করবা, মুখে মুখে করবা। কারণ অর্ধেয় মানে আমরা কি জানি? অর্ধেয় মানে জানি কত সময়ে সেটা অর্ধেক ক্ষয় হবে। তাইলে 50% অবশিষ্ট থাকবে কত সময়? একটা অর্ধেয় পরে। তাইলে আরেকটা অর্ধেয় পরে 50-এর আরো অর্ধেক হয়ে যাবে, মানে 25% অবশিষ্ট থাকবে, মানে 75% ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। তার মানে দুইটা অর্ধেয় মানে 20 days পরেই এটা কিন্তু হয়ে যাচ্ছে। প্রারম্ভিক অবস্থায় বস্তুখণ্ডে যদি এত সংখ্যক তোমার এই পরমাণুটা অবস্থিত থাকে, একদিনে কত পরমাণু ভেঙে যাবে? ওকে, একদিনে কত পরমাণু ভেঙে যাবে সেটা তোমার কাছে জানতে চাইছে, অর্ধেয় দেওয়া। দেখো সময় দুইটা দিয়ে দিছে, একদিন এবং অর্ধেয় দুইটা দিয়ে দিছে। তুমি এটা দিয়ে করো, এটা দিয়ে তোমার জন্য সুবিধা হবে যে ½ টু দি পাওয়ার t/t²। তাহলে এখানে বসাও যে 0.5, এটার উপর পাওয়ার কত? পাওয়ারটা হচ্ছে 1 বাই অর্ধেয় কত? অর্ধেয় হচ্ছে 2.74। ঠিক আছে, সো n বাই n নট তুমি পেয়ে গেছো। এখন n নট দিয়ে গুণ করে ফেলো। n নট তোমার কত? 10 টু দি পাওয়ার 8। তোমার কাছে অবশিষ্ট কতগুলা থাকবে? অবশিষ্ট কতগুলা থাকবে এটা তুমি পাইছো, বাট তোমার কাছে চাইছে কতগুলা ভেঙে যাবে। তার মানে 10 টু দি পাওয়ার 8 মাইনাস আনসার, এটাই তোমার কি? এটাই তোমার উত্তর। সো উত্তরটা আসতেছে 2.23 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এটাই হচ্ছে উত্তর, 2.23 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এটাই তোমার উত্তর। ঠিক আছে, একদম ইজি। সো দুইটা টাইম দেওয়া থাকলে এটা দিয়ে করবা, ওই ফর্মুলা দিয়ে করলেও হবে বা এটা দিয়ে করলে তোমার জন্য তাড়াতাড়ি হবে। পরেরটা, এটা আসছে রুয়েটে, যে টিট্রিয়ামের অর্ধেয় হচ্ছে এত, 25 বছর পর এটা টিট্রিয়ামে কত অংশ অবশিষ্ট থাকবে? খুবই সিম্পল, করবা কোনটা দিয়া? এটা দিয়া, যে 0.5 হোল টু দি পাওয়ার t/t²। ওকে, আচ্ছা, তাহলে তুমি এখানে ভ্যালু বসাও যে টি এর ভ্যালু 25, t/2 এর ভ্যালু 12.5। তাহলে এখানে কত পাবা? এখানে পাবা হচ্ছে তুমি 2। তাহলে 0.5 এর উপর 2 দিবা, মানে 1/2 এর উপর 2 দিচ্ছ, মানে 1/4, 1/4 অংশ অবশিষ্ট থাকবে। এটা ওরালিও করা যায়, মুখে মুখে করা যায় যে অর্ধেক যদি 12.5 হয় তাহলে 12.5 বছর পরে অর্ধেক মানে 50% অবশিষ্ট থাকবে, অর্ধেক মানে হাফ অবশিষ্ট থাকবে। আরো 12.5 বছর পরে ওটা আরো অর্ধেক হয়ে যাবে, মানে 1/4 অবশিষ্ট থাকবে। ডান। আর যদি হচ্ছে বলতো কতটুকু ক্ষয় হবে, তখন হয়তো 3/4। ওকে, 3/4 মানে 3/4 হইতো। একটি তেজস্ক্রিয় মৌলিক পরমাণুর অর্ধেয় এত, ক্ষয় ধ্রুবক কত? আমরা জানি অর্ধায়ু আর ক্ষয় ধ্রুবকের সম্পর্কটা কি? অর্ধায়ু ইকুয়ালস টু ছিল ln2 ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ln2 রে অর্ধেয় দিয়ে ভাগ করলে তো হয়ে যাচ্ছে, ln2 ডিভাইডেড বাই অর্ধেয়। অর্ধেয় কত? 4 আসবে হচ্ছে 0.17 পার ডে। পার ডেতে আসবে কারণ অর্ধেয়টা আমরা ডেতে বসাইছি। ওকে, খুবই সিম্পল। কিন্তু রেডনের অর্ধেয় এত হলে গড় আয়ু কত? দেখো একটা সম্পর্ক মনে রাখতে বলছিলাম যে ln মানে t/2 ইকুয়ালস টু ln2 ডিভাইডেড বাই তোমার ল্যামডা, এন্ড এটা ছিল হচ্ছে টাউ ইনটু ln2। জাস্ট একটা ফর্মুলা মনে রাখতে বলছিলাম। তাহলে এখন দেখো তোমার কাছে অর্ধেয় দেওয়া আছে, এটা দেওয়া আছে, টাউটা বের করতে হবে। তার মানে অর্ধেয়কে ln2 দিয়ে ভাগ করলেই হবে। সো অর্ধেয় কত? 3.8 ডিভাইডেড বাই ln2। ডান, তোমার চলে আসবে 5.48 এত ডে। ডান। পরেরটা দেখো, একটা তেজস্ক্রিয় পরমাণুর অর্ধেয় হচ্ছে 20 মিনিট, 20% থেকে 80% ক্ষয় হতে কত সময় লাগবে? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন আসলে কেমিস্ট্রিতে বেশি আসে, যে একটা বিক্রিয়া 20% থেকে 80% হইতে কত সময় লাগবে। তুমি চাইলে কিন্তু দুইটা সময়ের মাঝে কতটুকু সময় লাগবে এটার একটা ফর্মুলা আলাদাভাবে তুমি ডিরাইভই করতে পারো, বাট দরকার নাই একটা ম্যাথের জন্য। তুমি আগে বের করো যে 20% ক্ষয় হতে, 20% ক্ষয় হতে মানে অবশিষ্ট থাকবে 80%। তার মানে 80% অবশিষ্ট থাকতে কত সময় লাগবে, আবার 20% অবশিষ্ট থাকতে কত সময় লাগবে, তারপর দুটো বিয়োগ করে আনসার চলে আসবে। তাহলে দেখি, যখন 80% অবশিষ্ট যখন 80%, তখন সময় কত লাগছে এইটা হইতে? মুখে মুখে করবা। অবশিষ্ট 80% মানে কি? n/n নট, এটার ভ্যালু হচ্ছে 0.8।
তাড়াতাড়ি করবে মুখে মুখে। তার মানে তুমি ln এর ভিতর কি বসাবা 1/0.8। ওকে, তুমি পেয়ে গেছো ল্যামডা টি এর ভ্যালু, তুমি পেয়ে গেছো ল্যামডা টি এর ভ্যালু। তোমার কি দরকার? টি দরকার। তাহলে তোমাকে ল্যামডা দিয়ে ভাগ করতে হবে, ল্যামডা দিয়ে ভাগ করার দরকার নেই, টি হাফ এই জায়গায় দেয়া। তার মানে তুমি ln2 দিয়ে ভাগ করবা, ln2 দিয়ে ভাগ করবা এবং টি হাফ দিয়ে গুণ করবা, মানে 20 মিনিট দিয়ে গুণ করবা। তুমি পেয়ে যাবা যে 6.43 এতটুকু তোমার এত মিনিট সময় তোমার লাগবে 80% অবশিষ্ট থাকতে বা 20% ভাঙতে। এখন দেখো 20% অবশিষ্ট থাকতে কতটুকু সময় লাগবে, মানে 80% ভাঙতে কতটুকু সময় লাগবে। তাহলে তুমি পেয়ে যাবা হচ্ছে ln এর ভিতর 1/0.2। তুমি পেয়ে গেছো ল্যামডা টি এর ভ্যালু। এটাকে তুমি ভাগ করবা ln2 দিয়ে এবং গুণ করবা টি হাফ দিয়ে, মানে 20 মিনিট দিয়ে। তুমি পেয়ে যাবা হচ্ছে 46.43। তাইলে তুমি একটু বলো তো এই দুইটার মাঝে কত সময় লাগছে? যে 20% থেকে 80% আসতে, মানে 20% থেকে 80% ক্ষয় হইতে কত সময় লাগছে? এটা থেকে এটা মানে 40 মিনিট। বুঝতে পারছো? খুবই সুন্দর না? ওকে, ঠিক আছে। সো মেইনলি আমাদের এরকম সহজ সহজ প্রশ্নই আসে আমাদের প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে। সো এখন আমরা দেখবো যে এই অধ্যায়টাকে কিছু অ্যাডভান্স প্রশ্ন কিরকম আসতে পারে, যেগুলো আমরা প্র্যাকটিস করব, যে ওই রকম টাইপের প্রশ্নগুলো যদি আসে আমরা পারবো। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই টাইপগুলো থেকে, মানে পরমাণুর ডিকে থেকে সিকিউরিটি একটা এমসিকিউ তুমি পাবাই, মাস্ট পাবাই একটা এমসিকিউ। সো 5 নাম্বার তোমার কিন্তু বলে দিছি আমি, অবশ্যই মানে ইজি। এই যে n = n0 e to the power minus lambda t, এখান থেকে একটা এমসিকিউ পাবা, ঠিক আছে? সো একটু কেয়ারফুল থাকো, ম্যাথগুলো একটু প্র্যাকটিস করো, তাইলেই পারবা। সো এখন কিছু অ্যাডভান্স ম্যাথ করি, চলো। দেখো এই জায়গাতে কি বলছে, যে তোমার একটা সম্পর্ক দিছে, বলছে যে ফাইনালটা কি, হ্যাঁ x4টা কি আসলে এটা চাইছে। তাইলে প্রথমে x1 থেকে আলফা নির্গমন হয়েছে, x1 এর ভর দেয়া আর পরমাণু সংখ্যা দেওয়া, মানে 180 এবং পারমাণবিক সংখ্যা কত 72। আলফা নির্গত হইলে কত হবে? এটা হয়ে যাবে 70, এটা হয়ে যাবে 176, তাই না? ভর 4 কমে যাবে, পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে। তারপর বিটা মাইনাস নির্গত হয়েছে, বিটা মাইনাস নির্গত হইলে কি হবে? তোমার পারমাণবিক সংখ্যা 1 বেড়ে যাবে, ভর সেমই থাকবে। তারপর আবার আলফা নির্গত হয়েছে, তার মানে আবার পারমাণবিক সংখ্যা 2 কমে যাবে, তার মানে 69, এবং তোমার ভর সংখ্যা 4 কমে যাবে, 172। গামা নির্গত হয়েছে, গামা নির্গত হলে কিছু হয় না, তার মানে 172 এবং 59, এটা হচ্ছে তোমার উত্তর। সো একটু দেখে দেখে তুমি যদি উত্তর করো, কয়েক সেকেন্ডে তুমি উত্তর করে ফেলতে পারবা। সো এরকম কয়েক স্টেপে উত্তর আসতে পারে, যে অ্যাডমিশন গুলো হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং এর হয় সেখানে, বাট ডিউ বা এগুলাতে তোমার 1 স্টেপে আসবে, বা বড় জোর 2 স্টেপে আসবে। ওকে, বলছে plutonium decays with a half-life of 2400 years. If plutonium is stored for 72,000 বছর, the fraction of that remain, মানে কতটুকু অবশিষ্ট থাকবে, কত অংশ অবশিষ্ট থাকবে। দুইটা টাইম দিয়ে আমরা কোন ফর্মুলা ইউজ করব? n/n0 equals to half n to the power t/t half। তাহলে দুইটা টাইম দিয়ে আমরা খুব ইজিলি ওই ফ্র্যাকশনটা বের করে ফেলতে পারবো, তাই না? যে 0.5 এর পাওয়ার কত, যে 72,000 ডিভাইডেড বাই 24,000, রাইট? সো এখানে আসবে 1/8। সো 1/8 যে ফ্র্যাকশনটা, এত অংশ অবশিষ্ট থাকবে, আমাদের ওইটাই চাইছে, কত অংশ অবশিষ্ট থাকবে, কতটুকু ক্ষয় হয়েছে এটা চাই নাই, কতটুকু ক্ষয় হয়েছে এটা চাইলে উত্তর কত আসতো? 7/8। 1/8 অবশিষ্ট থাকলে 7/8 ক্ষয় হয়েছে। পরেরটা দেখো, দ্য হাফ লাইফ অফ এ রেডিয়াম ইজ 1600 বছর। দ্য ফ্র্যাকশন অফ স্যাম্পল দ্যাট রেডিয়াম দ্যাট উড রিমেইন আনডিকেড, মানে কতটুকু অবশিষ্ট থাকবে ওইটা হচ্ছে তো বের করতে বলছে। এটাও খুবই সিম্পল, যে তোমার n/n0 এটা ইকুয়াল হয়ে যাবে 0.5 টু দি পাওয়ার t/t হাফ। তুই এমনি বের করতে পারবো, এটা 0.5 টু দি পাওয়ার 4 আসবে। সো আলটিমেটলি 1/16 এত অংশ অবশিষ্ট থাকবে। এটা মুখোমুখি করা যায়, তাই না? 1600 বছর যদি অর্ধ আয়ু হয়, তাহলে 1600 বছর পরে হয়ে যাবে হাফ, আরো 1600 বছর মানে 3200 বছর হয়ে যাবে 1/4, আরো 3200 বছর, তাইলে হয়ে যাবে আরো 1600 বছর পরে হয়ে যাবে তোমার কত? 1/8, আরো 1600 বছর পরে হয়ে যাবে 1/16। তার মানে উত্তরটা কত? 1/16। ওকে, পরে এমসিকিউটা দেখো, a radioactive isotope X with a half life, এরকম দুইটা বস্তুর মিক্সের প্রশ্ন অনেক আসে। মানে তুমি কনসেপ্ট বুক খুলে দেখবা যে ওইখানে এরকম সুন্দর সুন্দর অনেকগুলো প্রশ্ন আছে, যে একটা থেকে আরেকটাই ক্রিয়েট হয়েছে, দুইটা রেশিও দেওয়া, বা প্রথমে দুইটা পরমাণু ছিল, দুইটাই ডিকে হচ্ছে, দুইটা ডিকে হয়ে 2 রকমের পরিণত হচ্ছে। সো এই টাইপের মিক্স দিয়া কিছু একটা ম্যাথ আসতে পারে। সো এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স, সো তুমি চাইলে খুব সহজেই করতে পারবা। জাস্ট একটু খেয়াল করো কি বলছে প্রশ্নে, যে a radioactive isotope X উইথ এ হাফ লাইফ এত, মানে এক্স এর হাফ লাইফ হচ্ছে দেয়া আছে, তার মানে এক্সটা ডিকে হবে
অ্যান্ড ডিকে হয়ে ওয়াই এ পরিণত হয়। তার মানে আমাদের এক্স পরমাণুটা ডিকে হয়ে ওয়াই এ পরিণত হয়। এটার হাফ লাইফ দেয়া আছে বলছে, ঠিক আছে। ওকে, বলছে শুরুতে কোনো কি ছিল না, শুরুতে কোনো ওয়াই ছিল না, মানে আমাদের এইটাই ধরে নিতে হবে, অ্যাজিউম করে নিতে হবে যে একদম সৃষ্টির শুরুতে কোনো ওয়াই ছিল না আমাদের। কারণটা কি? কারণ এক্স ডিকে হয়ে ওয়াই এ পরিণত হয়, এর আগে ওয়াই ছিল না। তার মানে শুরুতে ওয়াই ছিল না, এক্স ডিকে হয়ে ওয়াই এ পরিণত হচ্ছে। ওকে, বলছে চাঁদ থেকে একটা স্যাম্পল অফ রক্স নিয়ে আসছে যেখানে এক্স আর ওয়াই এর রেশিও হচ্ছে 1:7। মানে তুমি এখন একটা স্যাম্পল দেখলা, যেই স্যাম্পলে এক্স ইস টু ওয়াই এটা হচ্ছে 1:7। বলছে দ্য এজ অফ দিস রক, এই রকের বয়স কত। দেখো একটা জিনিস, আমি বলছি যে সৃষ্টির শুরুতে এক্স ছিল সব আর ওয়াই ছিলই না। তুমি একটা বস্তু আইনা দেখলা যে এক্স হয়ে গেছে যদি 1 একক হয়, ওয়াই 7 একক, মানে এক্স এর 7 গুণ হচ্ছে ওয়াই। তার মানে এক্সটাই এখন ডিকে হয়ে ওয়াই পরিণত হয়েছে, রাইট? এক্সটাই ডিকে হয়ে ওয়াই পরিণত হয়েছে। দেখো আমরা যদি ফর্মুলা থেকে জিনিসগুলো বের করতে চাই, আমাদের দরকার কি? ওই জায়গাতে যাবা, আমাদের এন বাই এন নট এই জিনিসগুলো লাগে, তাই না? এন বাই এন নট এই জিনিসগুলো লাগে, যে আমার শুরুতে কতগুলো ছিল, এখন কতগুলো আছে। তার মানে আমরা কনসার্ন কি নিয়ে? এক্স নিয়ে আমরা কনসার্ন, ওয়াই নিয়ে কিন্তু আমরা কনসার্ন না। আমাদের শুরুতে এক্স কতগুলা ছিল, এখন এক্স কতগুলা হয়েছে, এক্স এর দিকে আমরা ক্যালকুলেট করতেছি। ওকে, তাহলে একটা জিনিস দেখো, আমার শুরুতে মনে করো আমার বর্তমানে কি আছে, মনে করো বর্তমানে এটা 1:7, মানে এক্স যদি 1 হয় ওয়াই হচ্ছে 7, এক্স যদি মনে করো যে 100 হয় ওয়াই হচ্ছে 700। ব্যাপারটা হচ্ছে এইরকম, বুঝছো? তার মানে এক্স যদি হচ্ছে মনে করো যে 1p হয়, ওয়াই হচ্ছে 7p, বুঝছো? তাহলে তোমার শুরুতে কয়টা ছিল আমাকে বলো তো, এন নট বা শুরুতে কয়টা ছিল? শুরুতে তো সবগুলাই তোমার হচ্ছে এক্স ছিল, শুরুতে তো সবগুলাই তোমার এক্স ছিল, দুটার যোগফল কত? সবগুলাই এক্স ছিল। তার মানে 1 + 7 এইটাই ছিল তোমার শুরুতে, মানে 8। এখন এক্স আছে কয়টা? একটা। তার মানে এটাই তোমার এন বাই এন নট এর রেশিও। তারপর তো খুব সহজ, 1/8 এটা তুমি ক্যালকুলেটরে বসাও যে ln 8, তুমি পেয়ে গেছো ল্যামডা টি এর ভ্যালু, তোমার কাছে ল্যামডার ভ্যালু বা অর্ধ আয়ুর ভ্যালু দেয়া, তাহলে তুমি ল্যামডার ভ্যালু বসায় দাও, এটা টি হাফ দিয়ে ভাগ করো এবং তোমার অর্ধ দিয়ে গুণ করো, 1.67 × 10⁹, তুমি পেয়ে যাবা বছরটা যে 4.11 × 10⁻⁷, এটাই তোমার হচ্ছে বছর বা ওই রকটার বয়স। সো এইরকম রেশিও দিয়ে যে ম্যাথগুলো দেয়া থাকবে এগুলো একটু করবা, এগুলো একটু প্র্যাকটিস করবা, অ্যাডমিশনের জন্য এগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরেরটা দেখো, the percentage of original quality of radioactive material left after 5 half-life is approximately, যে 5টা অর্ধায়ু পরে কতটুকু লেফট থাকবে, কতটুকু অবশিষ্ট থাকবে। তাইলে মুখে হিসাব করো, একটা অর্ধায়ু পরে 50%, 2টা অর্ধায়ু পরে 25%, 3টা অর্ধায়ু পরে 12.5%, 4টা অর্ধায়ু পরে 6.something%, 5টা অর্ধায়ু পরে 3.something%। ওকে, খুবই সিম্পল। তুমি চাইলে এটা ওইটা দিয়েও করতে পারতা, আমাদের রেশিও দিয়েও করতে পারতা, যে এটা মানে কত 0.5 × t/t²। তার মানে এখানে যদি 5টা অর্ধায়ু হয় তাহলে এই পাওয়ারের ভ্যালুটা 5, মানে 1/2⁵, মানে 1/32, এটা হয়ে যাইতো আনসার, ঠিক আছে? ওকে, এটা দেখো, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এন্ড এটা মানে আসার মতো একটা প্রশ্ন। কি বলছে? an accident occurs in a laboratory in which a large amount of radioactive material having a half-life of 20 days, 20 দিনের একটা অর্ধায়ু আছে এরকম একটা রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল তোমার ফ্লোরে পড়ে গেছে, এটা বলছে এই ম্যাথে। ওকে, এটা বলছে এই ম্যাথটায় যে 20 দিনের একটা অর্ধায়ু সম্বলিত একটা রেডিওঅ্যাক্টিভ পরমাণু ফ্লোরে পড়ে গেছে। এই রেডিওঅ্যাক্টিভ পরমাণুটা পড়ে যাওয়ার কারণে ওই রুমের যে রেডিয়েশনের পারমিয়েবল লেভেল সেটার 32 গুণ রেডিয়েশন এখন ওই রুমে ছড়ায় আছে। মনে করো রেডিয়েশনের পারমিয়েবল লেভেল যদি হয় A0, তাহলে এখন হয়ে আছে 32 A0, ওইটা পড়ার কারণে, ওই বস্তুগুলা এই ফ্লোরে পড়ার কারণে, বুঝছো? তোমাকে বলছে যে কতদিন পরে ল্যাবরেটরিটা ইউজেবল হবে, তাহলে খুব সহজ, যেই দিন ওইটার রেডিয়েশনটা আবার A0 হয়ে যাবে, মানে আগের মতো হয়ে যাবে, ওই দিনই ল্যাবরেটরিটা ইউজ করা যাবে। তার মানে আমাদের বর্তমানে আছে কত, বর্তমানে রেডিয়েশন আছে কত,
বর্তমানে বা শুরুতে রেডিয়েশন আছে কত 32 টাইমস। আমার দরকার কত পারমিয়েবল কত যখন রিমেইনিংটা হবে 1 টাইমস। যখন আমার 1 গুণ হবে তখন এটা কি আমার অ্যাপ্লাই করা যাবে, কারণ এটাই আমাদের পারমিয়েবল লেভেল, ওটার 32 গুণ বর্তমানে আছে। তাইলে আমার a বাই এ নটের রেশিওটা কত 1/32। আমার আছে বর্তমানে 32, যেদিন 1 হবে ওই দিনই আমি ইউজ করতে পারবো, ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখান থেকে তুমি টি এর ভ্যালুটা বের করবা, খুবই সিম্পল। সো ln 32 কেন, কারণ আমরা মাইনাস চাই না, আমরা ল্যামডা টি এর ভ্যালু পেয়ে গেছি। সো এটাকে ln 2 দিয়ে ভাগ করব, উপরে গুণ করব হাফ লাইফ দিয়ে। হাফ লাইফ কত 20 ডেজ। তার মানে এতদিন পরে আমাদের হচ্ছে সেটা ইউজ করা যাবে, সেটা হচ্ছে 22 ডেজ। ওকে, সো এখানে 22 এর কাছাকাছি আসে, সো এটা হচ্ছে 20 ডেজ এর কাছাকাছি আসবে। ওকে, ডান, বোঝা গেছে ম্যাথটা? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা ln 23 দিয়ে ভাগ করছি, সরি, এটা 20 ডেজই হবে, ln 32। আচ্ছা না, 100 ডেজ, এই তো, এটা 100 ডেজ। আমরা ক্যালকুলেশনে ভুল করছি, আমরা আসলে ln 2 দিয়ে ভাগ করতে যেয়ে ln 23 দিয়ে ভাগ করে দিছি। ওকে, বুঝছো? ওকে, ডান। পরেরটা দেখো কি বলছে, দ্য কাউন্টিং রেট অবজার্ভড ফ্রম এ রেডিওঅ্যাক্টিভ সোর্স t equals to 0 তে 1600 কাউন্ট পার সেকেন্ড, at t equals to 8 এ 100 কাউন্ট পার সেকেন্ড। দেখো কাউন্ট পার সেকেন্ড এটা মানে কি অ্যাকচুয়ালি, এটা মানে হচ্ছে রেডিয়েশনটা, আছে তোমার রেডিয়েশনটা কত। t equals to 0 তে রেডিয়েশনটা হচ্ছে তোমার 1600, t equals to 8 সেকেন্ডে রেডিয়েশন হচ্ছে 100। that counting observed as a constant counts per second. ওকে, 6 সেকেন্ডে কত হবে এটা তোমার কাছে বের করতে বলছে। মানে তোমার যখন t equals to 0 তখন তোমার কাউন্ট কত বা রেডিয়েশনটা কত 1600, এ নট কত 1600। তোমার t equals to যখন 8 সেকেন্ড তখন এ কত 100। তাহলে তুমি আগে বের করো যে কত তোমার সময় দেয়া, এ নট দেয়া, এ দেয়া। তুমি এখান থেকে আগে ল্যামডাটা বের করো, সো এখান থেকে ল্যামডাটাকে বের করো যে 1/16 বা আমরা ln 16 দিই, আমরা পেয়ে গেছি ল্যামডা টিকে যদি টি দিয়ে ভাগ করি কত সময় পাইছি আমরা 8 দিয়ে ভাগ পাইছি, তার মানে 0.3465। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের মানে পরমাণুর ডিকে কনস্ট্যান্ট, এটা পার সেকেন্ডে আসবে যেহেতু টি এর ভ্যালু সেকেন্ডে আমরা বসাইছি। এখন আমাদের বের করতে হবে 6 সেকেন্ডে এটা কত হবে সেটা। তাইলে একটু দেখো তো, এটা আমরা চাই, এ নটটা আমরা জানি, ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তাইলে এই যে e টু দি পাওয়ার আনসার মাইনাস আনসার ইন্টু টি কত 6, এটাকে তুমি গুণ করবা কত দিয়ে, গুণ করবা হচ্ছে 6 দিয়ে, সরি 1600 দিয়ে। তাহলে তুমি তোমার আনসারটা পেয়ে যাবে, সেটা হচ্ছে 200। ওকে, সো খুব ইজিলি কিন্তু এটা পাওয়া যাচ্ছে, ওটা ওই রকম যে একদম শুরুতে তোমার কাছে পরমাণু ছিল 1600টা, 8 সেকেন্ড পরে পরমাণু পাইছো 100টা, পরমাণু অবশিষ্ট আছে 100টা, 6 সেকেন্ড পরে পরমাণু কতগুলো অবশিষ্ট থাকবে, এরকম ভাবে প্রশ্নটা আসতে পারতো। একই জিনিস, দুইটা একই জিনিস কিন্তু এটা মিন করতেছে, এই জায়গাতে দুইটা একই জিনিস মিন করতেছে। বুঝতে পারছো ব্যাপারটা? এটা কিন্তু মুখে মুখেও করা যেত, ওরালেও করা যেত। কেমনে? 8 সেকেন্ডে এটা কত গুণ কমছে, 16 গুণ কমছে, তাই না? 8 সেকেন্ডে 16 গুণ কমছে, তাহলে প্রতি সেকেন্ডে দ্বিগুণ করে কমতেছে না? প্রতি সেকেন্ডে এটা কত করে কমতেছে একটু দেখো তুমি। এই জায়গাতে তোমার 8 সেকেন্ডে 0 থেকে 8 সেকেন্ডে 1600 থেকে 100 হচ্ছে, মানে 16 গুণ কমতেছে। 8 সেকেন্ডে 16 গুণ কমতেছে, 8 সেকেন্ডে 16 গুণ কমতেছে। তাইলে এখানে হাফ লাইফটা কত? আমি যদি তোমাকে বলি হাফ লাইফটা কত, 8 সেকেন্ডে 16 গুণ কমছে। তাইলে একটু দেখো তো, 2 সেকেন্ডে যদি অর্ধেক হয় 4 সেকেন্ডে হবে 1/4, 6 সেকেন্ডে হবে 1/8, 8 সেকেন্ডে হবে 1/16। তার মানে 2 সেকেন্ড না তার হাফ লাইফ, 2 সেকেন্ড হচ্ছে তার হাফ লাইফ। তাইলে ঠিক 8 সেকেন্ড থেকে আরো 2 সেকেন্ড আগে কত হবে, ওটা ডাবল হবে, কারণ ওই 2 সেকেন্ডে তো আবার অর্ধেক হয়ে গেছে, তাই না? 200 অর্ধেক হয়ে গেছে 100, 2 সেকেন্ড পরে 200 অর্ধেক হয়ে গেছে 100। তার মানে 6 সেকেন্ডে এটা হবে হচ্ছে 200। মুখে করা যায়, বাট মুখে করার থেকে এভাবে করা সেফ, তুমি সেফ জোনে থাকলা আর কি।
এটা দেখো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ পোলাডিয়াম রিকোয়ার্ড টু প্রোভাইড এ সোর্স অফ এ আলফা পার্টিকেল। এতটুকু এতটুকু তোমার তেজস্ক্রিয়তা, এতটুকু তেজস্ক্রিয়তা অর্জনের জন্য কতটুকু পোলাডিয়াম তোমাকে দিতে হবে। পোলাডিয়ামের হাফ লাইফ তোমার কাছে দেয়া, কতটুকু পোলাডিয়াম তোমাকে দিতে হবে। দেখো বুয়েটে একটা ম্যাথ আসছিল এই ফর্মুলা থেকে, এই যে dn/dt থেকে, dn/dt সমানুপাতিক বা সমান হচ্ছে মাইনাস ল্যামডা টি, ল্যামডা এন। এই ফর্মুলা থেকে বুয়েটে ম্যাথ আসছিল, এটা এই ফর্মুলারই ম্যাথ। সো এই ফর্মুলাটা অনেকে আমরা ইগনোর করি, মানে ফান্ডামেন্টাল যে ডিফারেন্সিয়াল ফর্মুলাটা এটা অনেকে ইগনোর করি। আমরা জাস্ট n = n0 e to the power minus lambda t ওটা দিয়ে সবকিছু করি, বাট এটা দিয়েও ম্যাথ কিন্তু আসতে পারে। দেখো কি বলছে, এই জায়গাতে আমাদের তেজস্ক্রিয়তা দরকার এত 5 মিলিকুরি। দেখো এই যে dn/dt এটাই কিন্তু আমাদের তেজস্ক্রিয়তা, এটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। এটার এককটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে কুড়ি একক আর একটা হচ্ছে বিকিউ একক বা ব্যাকরেল একক। এটার এসআইটা হচ্ছে এই ব্যাকরেল একক, এই তেজস্ক্রিয়তার এসআইটা হচ্ছে এই ব্যাকরেল একক। তার মানে আমাদের যদি 20 এককে দেওয়া থাকে, আমাদের এটাকে এসআই এককে নিতে হবে। তাইলে 1 20 কত এটা তোমাকে আগে জানতে হবে। 1 20 বা 1 20 কষ্ট হচ্ছে 3.7 ইন্টু 10 to the power 8, 10 to the power 10, সরি 10 to the power 10 এত ব্যাকরেল, 3.7 বিলিয়ন এত ব্যাকরেল। তাহলে এখন তুমি এই ফর্মুলা থেকে কিন্তু এমএটা খুব সুন্দর করে করতে পারবা, যে তুমি জানো dn/dt = মাইনাস ল্যামডা টি। তোমার এই জায়গাতে হাফ লাইফ দেয়া, সরি ল্যামডা টি না, ল্যামডা এন, মানে ইনিশিয়ালি যতগুলা পরমাণু আছে ওই সময়টাতে। তাহলে তোমার এই জায়গাতে ভ্যালুটা কত? 5 ইন্টু 10 to the power minus 3 ইন্টু 3.7 ইন্টু 10 to the power 10 ইকুয়ালস টু, মাইনাসটা বসানোর দরকার নেই, কারণ তুমি তো আলটিমেটলি ভ্যালু ক্যালকুলেট করতেছো, এন এর ভ্যালুটা কত সেটা ক্যালকুলেট করতেছো। কারণ dn/dt অ্যাকচুয়ালি নিজেই নেগেটিভ, এটি তো ক্ষয়ের হার। সো নিজে ক্ষয় হচ্ছে, নিজের ভ্যালুটা কমতেছে, এন এর ভ্যালুটা সময়ের সাথে কমতেছে, এটা আলটিমেটলি নিজেই একটা নেগেটিভ ভ্যালু। কারণ আমরা যখন বসাবো এটা আসলে একটা নিজেই নেগেটিভ ভ্যালু, সো নেগেটিভ কাটাকাটি চলে যায়। এখন ল্যামডার ভ্যালুটাও কিন্তু তুমি জানো, এই যে হাফ লাইফ তোমার কাছে দেয়া, সো তুমি ln2/λ দিয়ে হাফ লাইফটাও বের করে ফেলতে পারবা, মানে ল্যামডার ভ্যালুটাও বের করে ফেলতে পারবা। সো আলটিমেটলি এখান থেকে তুমি এন এর ভ্যালুটা পেয়ে যাবা। এন এর ভ্যালুটা কত আসবে? 5 ইন্টু 10 to the power minus 3 ইন্টু 3.7 ইন্টু 10 to the power 10। ওকে, ডিভাইডেড বাই কি হবে? এই যে এটা সমান কত? ln2 ডিভাইড বাই t12, তার মানে t12 দিয়ে গুণ হবে এন্ড ln2 দিয়ে ভাগ হবে। সো t12 দিয়ে গুণ করো, পুরো রাশিটাকে t12 দিয়ে গুণ করো। t12 কত? 138 ডেজ। বাট ডেইজে রাখলে হবে না, কারণ আমরা বলছিলাম এই ক্ষয় দ্রব্যকের একক কি? ক্ষয় দ্রব্যকের একক এসআই একক পার সেকেন্ড। তার মানে এই 138 দিনকে তোমাকে সেকেন্ডে নিতে হবে। তার মানে এটাকে ডেইজে নাও, মানে প্রথমে ঘন্টায় নাও 24 দিয়ে গুণ করে, তারপর প্রতি ঘন্টায় কত সেকেন্ড? প্রতি ঘন্টায় 3600 সেকেন্ড। সো 3600 দিয়ে তুমি গুণ করো, যেটা তুমি পাবা সেটা হচ্ছে তোমার পরমাণু সংখ্যা, যে কতগুলো পরমাণু লাগবে আমার এতটুকু তেজস্ক্রিয়তার জন্য। এখন তোমার কাছে চাইছে কত অ্যামাউন্ট, মানে কত ওজন, কত ভর পোলাডিয়াম লাগবে, কতটুকু ভরের পোলাডিয়াম লাগবে। তুমি যদি পরমাণু সংখ্যা জানো যে কতগুলো পরমাণু লাগবে, তুমি এখান থেকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে মূল সংখ্যাও জানতে পারবা। মূল সংখ্যাও যদি তুমি পেয়ে যাও, ভরে তুমি নিতে পারবা, বাকিটা নিজে একটু করে নিও। সেটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করে মূলে পেয়ে যাবা, মূলকে তুমি ভরে বা কেজিতে নিতে পারবা। ঠিক আছে, ডান। পরের ম্যাটটা দেখো, টু রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স এক্স এন্ড ওয়াই ইনিশিয়ালি কন্টেন ইকুয়াল নাম্বার অফ নিউক্লিয়াই, মানে এক্স এবং ওয়াই শুরুতে সেম অ্যামাউন্ট ছিল, বুঝছো? এক্স এবং ওয়াই শুরুতে সেম অ্যামাউন্ট ছিল। বলছে এক্স হ্যাজ এ হাফ লাইফ অফ 1 hour, এক্স এর অর্ধায়ু 1 ঘন্টা, ওয়াই হ্যাজ এ হাফ লাইফ অফ 2 hour, ওয়াই এর অর্ধায়ু 2 ঘন্টা। ঠিক আছে, এক্স এর অর্ধায়ু 1 ঘন্টা, ওয়াই এর অর্ধায়ু 2 ঘন্টা। তোমাকে বলছে আফটার 2 hour দ্য রেশিও অফ দ্য অ্যাক্টিভিটি অফ এক্স এন্ড ওয়াই। দেখো রেশিও অফ দ্য অ্যাক্টিভিটি মানে কি? অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়তা মানে কি? dn/dt। তেজস্ক্রিয়তা মানে কি? dn/dt। এই dn/dt রেশিও বের করতে হবে 2 ঘন্টা পর। কত ঘন্টা? 2 ঘন্টা পর। বুঝতে পারছো? 2 ঘন্টা পর তেজস্ক্রিয়তা রেশিও বের করতে হবে। ওকে, ম্যাথটা খুবই সুন্দর এন্ড মানে একটু অ্যাডভান্স টাইপের। সো 2 ঘন্টা পরে তোমার তেজস্ক্রিয়তার
রেশিও বের করতে হবে। তাহলে আমরা আগে বের করি আসলে জিনিসটা কি হবে। সো মনে করো যে এক্স এর ডিএন বাই ডিটি, এটা হচ্ছে এক্স এর জন্য, এবং 2 ঘন্টা পরে ডিএন বাই ডিটি, এটা হচ্ছে ওয়াই এর জন্য। এই দুইটা রেশিওই তো আমাদের বের করতে হবে, রাইট? এই দুইটা রেশিওই আমাদের বের করতে হবে। সো ডিএন বাই ডিটি সমান জানি কি? ডিএন বাই ডিটি সমান আমরা জানি ল্যামডা এন মানে মাইনাস ল্যামডা এন, মাইনাস মাইনাস উপর নিচে কাটাকাটি, তার মানে এক্স এর ল্যামডা এন এর ল্যামডা ডিভাইডেড বাই ওয়াই এর ল্যামডা ওয়াই এর এন। এটা কোন সময়ে? যেই সময়ে তেজস্ক্রিয়তার অনুপাতটা বের করতেছি ওই সময়, মানে 2 ঘন্টা পরে। এন কত আর ওয়াই কত? 2 ঘন্টা পরেরটা, কিন্তু এটা 2 ঘন্টা পরে আমাদের রেশিওটা ক্যালকুলেট করতে বলছে। তার মানে এখানে যে এন এক্স আর এন ওয়াই বসাবো, এটা 2 ঘন্টা পরেরটা বসাবো, 2 ঘন্টা পরেরটা বসাবো, ঠিক আছে? ওকে, এখন এখানে হাফ লাইফ দেওয়া, এখানে হাফ লাইফ দেওয়া, তাহলে এটা হাফ লাইফে কনভার্ট করে ফেলি। আমরা জানি ল্যামডা আর হাফ লাইফ ব্যস্তানুপাতিক, হাফ লাইফ সমান ln 2 বাই ল্যামডা। তাহলে উল্টা না, ব্যস্তানুপাতিক না? তার মানে ল্যামডার ইকুয়েশনটা মানে হাফ লাইফের ইকুয়েশনটা হয়ে যাবে এরকম যে টি হাফ লাইফ, এটা হচ্ছে ওয়াই এরটা উপরে, টি হাফ লাইফ এক্স এরটা নিচে, মানে এটা উল্টে যাবে। বুঝতে পারছো? তার মানে এই ইকুয়েশন থেকে আমার আনসার আসবে। টি হাফ আর টি ওয়াই তো জানি, মানে দুইটারই টি হাফ আমি জানি। এখন যদি 2 ঘন্টা পরে কতগুলা পরমাণু এখানে থাকবে এই জিনিসটা আমি যদি বের করতে পারি, তাইলে আমার কাজটা হয়ে গেছে। 2 ঘন্টা পরে কতগুলো পরমাণু এখানে থাকবে এই জিনিসটা বের করতে পারলে আমার কাজটা কিন্তু অর্ধেক, মানে অর্ধেক না, পুরোটাই ডান। আচ্ছা, সো একটা জিনিস দেখো, এই জায়গাতে বলছে শুরুতে দুইটাই সমান ছিল। মনে করো যে সমান অ্যামাউন্টটা হচ্ছে পি, শুরুতেই দুইটা সমান ছিল, বা শুরুতেই দুইটা এন নট দিই, শুরুতেই দুইটা এন নট পরিমাণ ছিল, শুরুতেই দুইটা এন নট পরিমাণ ছিল, মনে করো এন নট পরিমাণ ছিল। আমার বের করতে হবে 2 ঘন্টা পরে কতগুলো আছে, 2 ঘন্টা পরে কতগুলো আছে। তাহলে তুমি এখান থেকে বের করো যে ফর এক্স, এক্স এর জন্য 2 ঘন্টা পরে কতগুলো থাকবে। সো এন ইকুয়ালস টু বা এন এক্স ইকুয়ালস টু, যেহেতু এক্স এর জন্য বের করতেছি, এন এক্স ইকুয়ালস টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 2 আওয়ার, রাইট? সো 2 আওয়ার আমাদের বের করতে হবে, সো ইন্টু 2 আওয়ার। এখন এটার জন্য বের করো, মানে এক্স এর জন্য বের করো। সো ই টু দি পাওয়ার ল্যামডা, ল্যামডাটার ভ্যালুটা কত? মাইনাস ল্যামডার ভ্যালু তো আমরা জানি না, আমরা জানি টি হাফ। সো ln 2 ডিভাইডেড বাই টি হাফ। টি হাফটা কত? এক্স এর টি হাফ হচ্ছে 1 ঘন্টা, এক্স এর টি হাফ হচ্ছে 1 ঘন্টা, ইন্টু হচ্ছে 2। সো আমরা এখান থেকে পেয়ে যাব এন নট বাই 4। এখন 2 ঘন্টা পরে ওয়াই কতগুলো অবশিষ্ট থাকবে ওইটা বের করি। ইনিশিয়াল তো দুইজনই সমান, মাইনাস ল্যামডা ইন্টু 2। তাইলে ওয়াই এর জন্য অর্ধেয় হচ্ছে 2 ঘন্টা, তার মানে এটা হয়ে যাবে হাফ, মানে এন নট বাই 2। দেখো সবগুলা ভ্যালু পেয়ে গেছি, এখন জাস্ট ভ্যালুগুলা বসাও। দেখো এক্স এর হাফ লাইফ কত? এক্স এর অর্ধেয় হচ্ছে 1 ঘন্টা, ঘন্টায় বসায় মানে উপরে নিচে কাছাকাছি চলে যাবে, সো এককের কোনো প্যারা নেই। ওয়াই এর অর্ধেয় হচ্ছে 2 ঘন্টা। এখন এন এক্স এর ভ্যালুটা বসাও। এন এক্স এর ভ্যালুটা হচ্ছে 1/4, মানে নিচে 4, আর এন ওয়াই এর ভ্যালুটা হচ্ছে নিচে 2, মানে এটা আলটিমেটলি উপরে 2। সো এখানে কত পরে থাকবে? 1/1, মানে 1:1 হচ্ছে রেশিও। বুঝছো? তার মানে তাদের অ্যাক্টিভিটি বা তাদের তেজস্ক্রিয়তা 2 ঘন্টা পরে সমান হবে, তেজস্ক্রিয়তা 2 ঘন্টা পরে সমান হবে। ম্যাথটা কিন্তু খুবই কিউট, অ্যান্ড কিউট না মানে একটু কঠিন, বিদঘুটে টাইপের। সো একটু খেয়াল রাখো যে তোমার ডিএন বাই ডিটি মানে তেজস্ক্রিয়তা থেকেও ম্যাথ আসতে পারে, তেজস্ক্রিয়তা থেকেও ম্যাথ আসতে পারে, এই ডিএন বাই ডিটি থেকেও ম্যাথ আসতে পারে। ডিএন বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস ল্যামডা এন, এখান থেকে ম্যাথ আসতে পারে। দেখো যে বুয়েট রিটেনে একটা ম্যাথ আসছে এখান থেকে, খুব ইজি একটা ম্যাথ, মানে এগুলোর তুলনায় ওটা বাচ্চা টাইপের ম্যাথ। এটা দেখো, দ্য মিন লাইফ অফ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আর এত। দেখো একটা পরমাণু থেকে তো আমরা জানি যে একটা পরমাণু ভেঙে আরেকটা পরমাণুতে রূপান্তরিত হয়, তার একটা অর্ধায়ু থাকে বা তার একটা গড় আয়ু থাকে। এখন যদি এমন হয় যে একটা পরমাণু ভেঙে 2টা ডিফারেন্ট ইমিশন করতেছে, মানে 2টা ডিফারেন্ট আলফা পার্টিকেল বিকিরণ করতেছে, বিটা পার্টিকেল ইমিশন করতেছে, এই দুইটার গড় আয়ু হচ্ছে এত। বুঝছো? মানে একটা থেকে এখন 2টা পার্টিকেল নির্গমন হচ্ছে, একটা থেকে এখন 2টা পার্টিকেল নির্গমন হচ্ছে, 2টা পার্টিকেল। বুঝছো? এখন তোমাকে বের যদি করতে বলে যে কত সময় পরে কি হবে, এই জায়গায় সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে তোমার ল্যামডার ভ্যালু কত হবে, মানে ল্যামডার ভ্যালু কোনটা ইউজ করবো। যেহেতু এখানে 2টা ইমিশন হচ্ছে, ল্যামডার ভ্যালু আমরা 2টা পাবো, এই 2টার জন্য 2টা পাবো, কোনটা ইউজ করবো। সো এখানে আমাদের ল্যামডা ইকুইভ্যালেন্ট ইউজ করতে হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মতো। সো ল্যামডা ইকুইভ্যালেন্টটা হয়ে যায় ল্যামডা 1 প্লাস ল্যামডা 2, মানে 2টা ল্যামডার যোগফল।
যেই দুটি ইমিশন হচ্ছে ওই দুটা ল্যামডার যোগফলটাই হয়ে যায় আমাদের ইকুইভ্যালেন্ট ল্যামডা, এন্ড ওই ইকুইভ্যালেন্টটা দিয়ে আমরা সব ম্যাথ করতে পারবো। ঠিক আছে, সো এখানে দেখো আমাদের মিন লাইফ দেওয়া, তার মানে ল্যামডা আর মিন লাইফের সম্পর্ক হচ্ছে ইনভার্স, তার মানে আমরা পেয়ে যাব হচ্ছে 1/1620 প্লাস 1/405। এটা হয়ে যাবে আমাদের গড় ক্ষয় ধ্রুবক, তার মানে 1/1620 প্লাস 1/405। এটা তুমি যদি করো তুমি পেয়ে যাবে হচ্ছে আনসারটা আসবে হচ্ছে তোমার 3.08 ইন্টু 10⁻³ এত কি আসবে পার ইয়ার, কারণ তুমি ইয়ারের ভ্যালু বসাইছো, সো পার ইয়ারে তুমি পাবা। এখন প্রশ্নটা পড়ো, ফাইন্ড আউট টাইম ডিউরিং হুইচ 3/4 অফ দ্য স্যাম্পল উইল ডিকে, মানে 3/4 যদি ডিকে হয় অবশিষ্ট কত থাকবে 1/4 অবশিষ্ট থাকতে তোমার কতটুকু সময় লাগবে ওই সময়টা বের করবা। এখন এই জায়গায় ল্যামডা কোনটা ইউজ করবা, তুমি ল্যামডা ইউজ করবা ইকুইভ্যালেন্টটা, সো ইকুইভ্যালেন্ট ল্যামডাটা ইউজ করে তুমি এখান থেকে টাইমটা বের করো, যেই টাইমটা আসবে সেটাই হচ্ছে তোমার উত্তর এই জায়গাতে। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে, সো এই ছিল আজকের ক্লাস। আশা করি খুব সুন্দর করে তোমাদের পুরো অধ্যায়টা তোমরা রিভিশন দিতে পারছো, অ্যান্ড এই পুরো অধ্যায়ের প্রত্যেকটা টাইপ এখন তোমার মনের মধ্যে গাইতে গেছে। আশা করি যে এর বাইরে কিচ্ছু আসবে না। তুমি যদি শুধুমাত্র এমসিকিউ ক্লাসগুলো করে, মানে এই রিক্যাপ প্লাস এমসিকিউ ক্লাসগুলো করে যে কোনো ক্লাসে বসো, যে কোনো তুমি হচ্ছে পরীক্ষা দিতে বসো, আমার এতটুকু বিশ্বাস তুমি হচ্ছে 100% উত্তর করতে পারবা। ঠিক আছে, জাস্ট ক্লাসগুলো করে নিজেকে একটু প্র্যাকটিস করতে হবে। সো অবশ্যই ক্লাসটা তুমি যেখানেই করতেছো কমেন্ট বক্সে জানাও ক্লাসটা তোমার কতটুকু হেল্প করছে, এন্ড এই তো দেখা হবে নেক্সট ক্লাসে অন্য একটা অধ্যায়।